নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি বেসিক কিছু ক্যালকুলেশন টেকনিক নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওগুলোতেই বলছিলাম যে ক্যালকুলেশনের উপর একটা সেপারেট ভিডিও বানাবো, কারণ কি প্রতিটা চ্যাপ্টারের অঙ্কেই তো আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হয়, এবং অপশন অ্যানালাইসিসে আমি বিভিন্ন ধরনের মেথড বা বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করি। তো সেইগুলোর কনসেপ্টগুলো সবসময় সেই ভিডিওতে বলাটা সম্ভব হয় না। তো ওটার একটা সেপারেট ভিডিওতে আমরা যে ক্যালকুলেশন, এটা তো আমি তো যে কোনো ভিডিওতেই যে কোনো ক্যালকুলেশনই মোটামুটি একই ধরনের ইউনিফর্ম মেথডগুলোকে আমি ফলো করি। সুতরাং সেটা সেপারেট ভিডিওতে তার থিওরিটা নিয়ে ডিসকাস করে নিলে তাহলে আর সেখানে আমাকে বারবার ওই তার কনসেপ্টগুলোকে ব্যাখ্যা করতে হয় না আর কি। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি মূলত চারটে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশান, স্কোয়ার করা, আর তোমার স্কোয়ার আর কিউব রুট করা, ডিজিট সাম, নাম্বার সিস্টেম এবং এলসিএম এর ভিডিওগুলো দেখেছো যে আমি অনেক অঙ্কই ডিজিট সাম দিয়ে করেছিলাম। ট্রিকের ভিডিওগুলো বিশেষ করে দেখতে পাবে। আর ইম্পর্টেন্ট নাম্বার অ্যান্ড ফ্যাক্টস, ওখানে তো আমি বলেছিলাম যে কোন কোন সংখ্যা, যেমন তোমার 1001 এই জাতীয় সংখ্যাগুলো উপর বেস করে পরীক্ষাতে প্রায় অপশান আসে। এটার উপর তো কোশ্চেন আসে না, ওই অপশানে ওই সংখ্যাগুলো থাকে। তো এরকম কিছু অঙ্ক এবং ফ্যাক্টস আমরা যেগুলো বারবার আমরা ইউজ করব মানে আমাদের টোটালি মডিউলে, সেইগুলো আমি এই ক্যালকুলেশনের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন এবং স্কোয়ার দিয়ে আলোচনা শুরু করা যাক। মাল্টিপ্লিকেশন এবং স্কোয়ারের টেকনিক শেখার আগে একটা কথা বলতে চাই যে স্কুল থেকে আমরা সবাই কম বেশি একই রকম মেথডে মাল্টিপ্লিকেশন করা, স্কোয়ার করা, ডিভিশন করা, যোগ বিয়োগ এইসবের টেকনিক আমরা শিখি। ঠিক আছে, তো এইগুলো আমরা প্রায় 10-15 বছর 20 বছর এগুলোকে আমরা ফলো করেছি স্কুলে। তো হঠাৎ করে নিত্য নতুন বেদিক মেথডস বা এই জাতীয় শর্টকাট হচ্ছে শিখে মাথাটাকে ভারাক্রান্ত করার কোনো মানে হয় না। যেটা আমরা স্কুলে শিখে এসেছি সেইভাবেই যদি আমরা স্বচ্ছন্দ হয়, যে সেই যে মেথডে আমরা স্বচ্ছন্দ সেটাতে করলেই আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। বিশেষ করে ব্যাংক বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত এক্সাম হয়, স্টাফ সিলেকশন বা এই বিসিএস টিসিএস বা রাজ্যের যে সমস্ত এক্সাম হয়, সেখানে কোথাও বিশেষ কিছু ক্যালকুলেশন নির্ভর সেরকম কিছু অঙ্ক পড়ে না। সুতরাং এমনি 2 ডিজিটের তোমার গুণ বা 2 ডিজিটের সঙ্গে 3 ডিজিট বা 3 ডিজিটের 3 ডিজিট, সেটা আমরা যেভাবে স্কুলে শিখেছি ওইভাবে করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বেকার ওইরকম ওই ক্রস গুণ করে এদিক ওদিক করে ওসব করে জাস্ট মাথা ভারী হবে, আর কিছু লাভ হবে না। এই ভিডিওতে আমরা ওরকম কোনো অ্যাম্বিশিয়াস ওরকম কিছু টেকনিক আমরা শিখবো না, যেগুলো একদম সিম্পল, জাস্ট যার জন্যে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না শেখার জন্যে, এবং এইগুলো করলে আমাদের মানে কার্যসিদ্ধি হয়ে যাবে, বেসিক প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাবে। সেইগুলোই আমি এই ভিডিওতে বলবো। এখানে কোনো আমি বেদিক মেথডস বা ওইসব কিছু আলোচনা করবো, ওগুলো আমি নিজেও ফলো করি না, আর সেরকম কিছু অসুবিধা আমারও হয় না। সুতরাং তো কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম অনেক মেথড আছে, কেউ যদি মনে রাখতে পারে, কেউ যদি 50 অবধি টেবিল মনে রাখতে পারে, নামতা মনে রাখতে পারে, কিউব স্কোয়ার মনে রাখতে পারে, অনেকেই রাখে, সুবিধা হয় এরকম। সেগুলো আমি এই ভিডিওর লাস্টে বলবো যে এরকম কিছু নাম্বার আমিও মনে রাখি, যেগুলো মনে রাখলে অনেক অঙ্কেই সুবিধা হয়ে যায়। এবং সেগুলো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে কোন কোন নাম্বারগুলো ইম্পর্টেন্ট, এবং এরপরেও যেসব চ্যাপ্টারে ভিডিও বানাবো সেখানেও দেখবো যে কিছু কিছু এরকম ডেটা সত্যি মনে রাখতে হয়। আর এগুলো তো আলাদা করে মনে করার দরকার নেই, সেই চ্যাপ্টারে 200টা অঙ্ক করার পর অটোমেটিক্যালি সেই ডিজিটগুলো মনে রয়ে যাবে। তাহলে আমি এইবারে যে জন্য ভিডিওটা বানানো, মাল্টিপ্লিকেশন, স্কোয়ার, এইসবের টেকনিক একটু দেখে নিই। দেখো 2 ডিজিট মাল্টিপ্লিকেশন বা 3 ডিজিট মাল্টিপ্লিকেশানে যাই করি আমরা কি করব, সেটাকে জাস্ট 100 বা 10 এর সামনে ভেঙে নেব। মানে ধরো আমি 32-এর সঙ্গে যদি 7 গুণ করতে চাই, 32-এর সঙ্গে যদি 7 মাল্টিপ্লাই করি, আমরা কি করব, এটাকে ভাববো 30 + 2, এটার সঙ্গে 7 গুণ করছি। তাহলে আমার এই দিকে গুণ করাটা সহজ হয়ে যাবে, 210 আর এখানে 14, তাহলে আমার আসছে এখানে 224। এইবার এই গুণটা কি আমরা এরকমভাবে ভেঙে করব না? অবশ্যই নয়, আমরা তো ডাইরেক্ট 7-এর সঙ্গে 4 বসাবো, 3 × 7 = 21 একসঙ্গে করে নেব। এইটা তখনই এফেক্টিভ হবে যখন এখানেও 2 ডিজিট এদিকেও 2 ডিজিট থাকবে। ধরো আমরা 32-এর সঙ্গে 14 গুণ করছি, তাহলে আমরা বড় ডিজিটটাকে ভাঙার চেষ্টা করব, তাহলে আমার গুণটা সুবিধা হবে, কারণ আমাকে 14-এর সঙ্গে এদিকে একটা সংখ্যার গুণ করতে হবে। তাহলে বড় ডিজিটটাকে ভাঙাটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে দেখো 3 × 14 = 42, এটা 420, আর এদিকে আছে 28, তাহলে 448।
জাস্ট তার মানে এটা কোনো টেকনিকও নয়, কিছুই নয়, সিম্পল একটা কনসেপ্ট যে আমরা সংখ্যাগুলোকে এরকম তার একক স্থান দশক স্থান এইরকমভাবে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখবো, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হয়। আর এই জিনিসগুলো কি আমরা খাতা এরকমভাবে গুণ করবো না, এগুলো মেন্টালি ক্যালকুলেট হয়ে যাবে। কিছুদিন যদি এইরকম প্র্যাকটিস করো, এটা মেন্টালি ক্যালকুলেট হয়ে যাবে। আর যে মেন্টালি ক্যালকুলেশনের যেসব টেকনিক আছে তাতেও এটা বলে সবসময় হচ্ছে বড় সংখ্যাটাকে সঙ্গে গুণ করতে হয়, কারণ এতে আমরা সংখ্যাটা সব রেজাল্টটা এটা রেজাল্টের কাছে আমরা সব থেকে কাছে পৌঁছাতে পারি। ব্যাপারটা আমি কি বলছি, ধরে নাও যে আমরা স্কুলে যে গুণ শিখি সেটা আমরা সবসময় ডান দিক থেকে শুরু করি, কিন্তু মাথায় ক্যালকুলেশন যখন করতে হয় তখন আমাদের গুণটা বাঁ দিক থেকে করতে হয়। তাহলে আমাদের এররটা কম হবে। কেন, দেখো যে আমি যদি এই সংখ্যাটা 3, 14, 42-এর জায়গায় লাস্টে 2-এর জায়গায় যদি 4 বসাই, আমি এখান থেকে কিছু আন্দাজ করতে পারবো না। কিন্তু আমি ধরো এই 2টা লিখতে গিয়ে ভুল করে লিখেছি এটা 0, তাহলে আমি স্টিল এইখান থেকে পাবো 420। দেখো 420-তে 448-এর কাছাকাছি সংখ্যা 420 হচ্ছে, এটা আমি গ্যারান্টেডলি পাচ্ছি, এটা আমি এখানেই বুঝতে পারছি। কিন্তু এটাকে তোমার কম্পিউটারে বলা হয়, এটাকে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বাইনারি সিস্টেমে, যদি কেউ কম্পিউটারে পড়ে থাকো। আর ওখানে একটা কনসেপ্ট আছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাঁ দিকের ডিজিটটা সব থেকে ইম্পর্টেন্ট, ডান দিকেরটা কম। ঠিক আছে, এখানে আমি ডেসিমেল আলোচনা করছি না, দশমিক আলোচনা করছি না, সিম্পল আমরা ন্যাচারাল নাম্বার আলোচনা করছি। ঠিক আছে, তাহলে এই রকম গুণে এরকম 2, 3টে 3 ডিজিট গুণ করবে, সব ওরকমভাবে ভাঙবে। ধরো 320-র সঙ্গে যদি আমাদেরকে 16 গুণ করতে হয়, তাহলে এই দিকে কত হবে? আমি বলছি যে প্রথমে আমাদের এই বাঁ দিকের সংখ্যাটা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটের সঙ্গে ফোকাস রাখাটা উচিত। তার মানে আমি গ্যারান্টেডলি বলতে পারি যে এটা 4800-র উপরে হবে। 348, এখানে 2 শূন্য, পরের সংখ্যাটা কত আসবে? তুমি যদি 20, এখানে তো ডাইরেক্ট বসে আছে 320 দেখতে পাচ্ছি, বসিয়ে দিচ্ছি। আর না হলে আমরা কি করতাম, 16 দুগুণ এদিকে 32, আর লাস্টে তো 0 আছে, সুতরাং আর তো যাবে না। তাহলে তোমার এরকম হতো 5120। তো এইভাবে আমরা বাঁ দিক থেকে গুণ করব। মাথায় যখন আমরা ক্যালকুলেশন করব, কোনো অঙ্ককে আমরা যখন ভাবি তখন আমরা তার বাঁ দিক থেকে শুরু করি, আর যখন আমরা খাতায় লিখি তখন তার আমরা ডান দিক থেকে শুরু করি। এইটাই হচ্ছে খাতায় ভাবা আর মাথায় করার মধ্যে তফাৎ। এইরকম আরও কিছু উদাহরণ নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এই মাল্টিপ্লিকেশনের কিছু সিম্পল টেকনিক দেখলাম, এরপরে আমরা স্কোয়ারের দেখি। দেখো, স্কোয়ার করার আগে, জেনারেল টেকনিক জানার আগে আমরা কিছু সিম্পল, যেগুলো আমরা স্কুলেই শিখেছি, যারা শেখনি এখানে দেখে নাও, তো সেই রকম কিছু আমরা স্কোয়ারের কিছু রেডিমেড রেজাল্ট আমরা বলি। যেমন ধরো 11 যদি স্কোয়ার করতে হয়, এটা হয় 1 2 1। 111 যদি স্কোয়ার করতে হয়, এটা হয়, মানে এখান থেকে বুঝতে পারছো একটা সিমেট্রি কি, যে এইখানে ব্যাপারটা এখানে যতগুলো ডিজিট আছে তত অবধি যাচ্ছি, দিয়ে আবার সেখান থেকে কমে চলে আসছি, কমে 1-এ আসছি। এখানে 3টে ডিজিট আছে, দেখো 1 2 3 লিখলাম, আবার 3 থেকে কমে 1-এ চলে এলাম, 3 2 1। ঠিক আছে, এটা যদি ধরো তাহলে 5টার জন্য কত কীরকম হবে? এ স্কোয়ার 1 2 3 4 5 অবধি যাব, আবার 4 3 2 1 অবধি আসবো। এখান থেকে যতগুলো ডিজিট আছে তত অবধি যাব, তারপরে ওখান থেকে কমে, এখানে কিন্তু আর 5 হবে না, ওই 5টাকে ধরেই আমরা 1-এ কমে আসব। এগুলো সব স্কুলেই শেখানো হয়। আর এরপরে আর একটা স্কোয়ারের জিনিস যেটা মোটামুটি সবাই জানে, লিখছি তবু, যেরকম 25 লাস্টে 5 থাকলে তার স্কোয়ার করার টেকনিকটা কি, এটাই কি করতে হয়, লাস্টে 25 বসিয়ে নিতে হয়, আর এখানে এই বাঁ দিকে যে সংখ্যাটা আছে এর পরের সংখ্যাটা দিয়ে সেটাকে গুণ করে দিতে হয়। এখানে তাহলে এর পরের সংখ্যাটা কি 1 যোগ করতে হবে 3, তার মানে 2 এর সঙ্গে 3 গুণ করে যে সংখ্যাটা আসছে সেটা এখানে বসে যাবে। 25 স্কোয়ার এইটা, তেমনি 15 স্কোয়ার কত হতো, এখানে 25 বসাতাম, 1-এর পরের সংখ্যা কত 2, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে 2 225। তেমনি তোমার 35 স্কোয়ারে কত হতো, এটা 25 হতো, আর 3 4-এ 12, এখানে 4 গুণ হতো, তাহলে 12 1225, 1225 হতো। তো এইভাবে 5 লাস্টে থাকলে এইভাবে হচ্ছে তার স্কোয়ার করতে হয়। তাহলে 11 স্কোয়ার, এই 11 নয়, মানে এরকম সব 1 আছে, এরকম এরকম ডিজিটাল সংখ্যার স্কোয়ার, এবং লাস্টে 5 আছে সেই রকম ডিজিটাল। আর এটা যে
টু ডিজিটের জন্যই ট্রু তা নয়, এটা যে কোনো ডিজিটের জন্যই ট্রু, এটা 3 ডিজিটের জন্য ট্রু। তুমি 105-এর যদি স্কোয়ার করো, সিমিলারলি এখানে 25 বসিয়ে নেবো, আর এইদিকে 10 আর 10-এর সঙ্গে 11 গুণ করে বসাবো, 10 11 এটা হচ্ছে 110, তার মানে এটা হচ্ছে 11,025, এটা হচ্ছে অ্যান্সার হবে। পরের সংখ্যাটা দিয়ে গুণ করে সামনে বসিয়ে নিয়ে দেবো আর লাস্টে 25 বসিয়ে দেবো। তো এইগুলো হলো। তবে এই যে লাস্টে 5-এর রুলটা লিখলাম, এটা এই স্কোয়ারের একমাত্র জেনারেল রুল নয়, এটা আরেকটা হচ্ছে এরকম টেকনিক থেকে আসছে, যেটা আরেকটা রুল থেকে আসছে, সেইটারই একটা স্পেশাল কেস মাত্র, সেটা আবার দেখি। সেটা হচ্ছে ধরো আমরা যদি 22-এর সঙ্গে 28 গুণ করি, এটাই আমরা কি করব, যে লাস্ট যে দুটো ডিজিট আছে এই দুটো ডিজিটকে গুণ করে দেবো, 8 দুগুণে 16, আর এটাকে লাস্ট দুটো ডিজিট এখানে করলাম, আর প্রথমে কি বসাবো, এই যে দুটোতেই কমন আমি নিয়েছি, এখানে 22 নিয়েছি 28 নিয়েছি, শুরুতে 2 আছে, এর 2-এ যেটা শুরুতে আছে তার পরের সংখ্যাটা, পরের সংখ্যা কত 3, এটা দিয়ে গুণ করে আমরা এখানে বসিয়ে দেবো 6। মানে বাঁ দিকটা এদিকটা ঠিক আগের 25 স্কোয়ার 15 স্কোয়ারেরই মতো, যে সংখ্যাটা আছে দুটোতেই দেখো কমন আছে। ওখানে তো স্কোয়ার নিয়েছিলাম বলে ব্যাপারটা ট্রিভিয়াল হয়ে গেছিল, যে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তো থাকবেই, সুতরাং পরের সংখ্যা আছে। এখানে আমরা এই পরের সংখ্যা দিয়ে গুণ করেছি আর লাস্টে করেছি। এই ব্যাপারটা কখন হয়, এইটা হয় যখন এই রকম 2 ডিজিট সংখ্যা আমরা গুণ করি, তখন এর লাস্টে দুটো ডিজিট যদি এদের সাম 10 হয়, এদের সাম যদি 10 হয়, এরা 10-এর যদি কনজুগেট হয় এক একটা সংখ্যা, তাহলে ওই কেসে আমরা কি করি, ওই সংখ্যা দুটোর গুণ করি আর সামনে তাদের ইনিশিয়াল, আর হ্যাঁ সংখ্যা দুটোকে একই মানে তাদের দশক স্থানটা একই হতে হবে। মানে আমি 33-এর সঙ্গে যদি 38 গুণ করি হবে না, কেন হবে না, কারণ দুটোই 3-এর ঘরে আছে, কিন্তু 3 আর 8 যোগ করলে 11 হয়ে যাচ্ছে। 33-এর সঙ্গে আমি যদি 37 গুণ করি, তাহলে কি করব আমরা, ঠিক ওই যেমন 25 স্কোয়ারে করেছি, লাস্ট দুটো ওখানে 25 এসেছে, কেন এখানে 25 এসেছে লাস্ট দুটো 5 গুণ করার ফলে, আর এখানে 2-এর সঙ্গে 3 গুণ হয়ে 6 এসেছে। এখানে তাহলে 3-আর সাথে 21 আসবে, আর 3-4-এ 12 আসবে। তার মানে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যে আমরা 21 29 22 28 23 27 24 26 আর এইদিকে 25 × 25, তাহলে মোটামুটি 21 থেকে মানে 2-এর ঘরে সমস্ত সংখ্যা কভার হয়ে গেল। আর এদের দেখো ইউনিট প্লেসের যে ডিজিট দুটোর এর সাম হচ্ছে 10 এই দুটো লাস্টের দুটো ডিজিটের সাম যদি 10 হয় আর এদের দশক স্থানের সংখ্যা যদি একই হয়, তাহলে আমাদের এই টেকনিকটা কাজে লাগবে, যেটা আমরা 25 স্কোয়ার করে করে অভ্যস্ত, সেটা এইগুলোতেও লাগে। এইটারই অ্যাকচুয়ালি রুলটা সেখানে আসে, কিন্তু আমরা এইটা না শিখে শুধু 5 দিয়ে এন্ড করে ওটা শিখি, কিন্তু এইটাও আমাদের খুবই হ্যান্ডি রুল, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে যদি আমরা কেয়ারফুল হয়। অনেক সময় এগুলো অঙ্কে আসে কিন্তু আমরা ওভারলুক হয়ে যায় আর কি, মানে আমরা অভ্যাস না থাকলে কি হবে, আমরা এগুলো দেখেও করতে পারবো না, মাথায় আসবে না সেই মুহূর্তে। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, নজর করতে হবে। অঙ্কটা সলভ হওয়ার পরে, অঙ্ক আমরা কখনো সলভ করার পরেও অঙ্কটা নিয়ে 2 মিনিট ভাবা উচিত, তাহলে এইরকম কিছু তথ্য আমাদের মাথায় চিরদিনের জন্য আটকে যাবে, আর সেগুলো আমরা নেক্সট টাইম যখন প্রবলেমটা পড়বে তখন আমরা সলভ করতে পারবো। দেখো এখানে তো ওই 25টা ওই জন্যই 5 5-এ 10 হয়েছে, তার মানে জেনারেল রুলটারই এটা একটা স্পেশাল কেস জাস্ট। তাহলে এইখানে কত হবে, এইটা ধরো, এটা তাহলে 4 6 24, আর এইখানে তোমার হচ্ছে 2 3 6 624, ঠিক আছে। এমনি ক্যালকুলেট করে দেখো এটাই মিলবে, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিকেশান তো শিখলাম, আর স্কোয়ারেরও আমরা কিছু স্পেসিফিক রুল শিখলাম। এবার একটা জেনারেল রুল শিখি, সেটা হচ্ছে জেনারেল রুলটা, ধরুন 2 ডিজিট একটা সংখ্যা আছে AB, এর যদি আমরা স্কোয়ার করি, সংখ্যাটা দুটো পার্টে আমরা দেখব, লাস্ট দুটো ডিজিট আর তার সামনে দুটো ডিজিট। আরেকটা ব্যাপার দেখো, সামনে দুটো ডিজিটই আসবে, 2 ডিজিটের সব থেকে বড় সংখ্যা কত 99, এর স্কোয়ার কত 9801, তার মানে এটা 4 ডিজিটের সংখ্যা। তাহলে এটা তো 4 ডিজিট, তাহলে এর থেকে যে বিলো যে সংখ্যাগুলো আছে অবশ্যই সেইগুলো তো তোমার হয় 3 ডিজিট অথবা 4 ডিজিট হবে, সুতরাং এদিকেও 2 ডিজিট হবে আর এদিকেও 2 ডিজিট হবে। এবার এটাকে আমরা কিভাবে ভাঙবো, এইখানে আমরা লিখবো a স্কোয়ার ইন্টু a স্কোয়ার আর b স্কোয়ার, এটা পরপর বসাবো, আর এই দিকে বসাবো 20ab। এই ফর্মটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না, আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরো 12 স্কোয়ার করছি,
না, 12 স্কোয়ারটা প্রথমে এ হয়ে যাবে। আমি এটা ধরো ওই 35 স্কোয়ারটা করছি, জানা নোন রেজাল্ট। এটা আমি কি করব, 0 9 আর এইদিকে হচ্ছে 25। আমি বলেছি যে এইখানে স্কোয়ারগুলোকে এরকমভাবে পরপর বসাবো, এটা গুণে নেই, এই জন্য আমি এখানে একটা করে এরকম লম্বা লাইন টানছি আর কি। এদিকে আমি 0 9 বসাবো, এদিকে 25 বসাবো, আর এইদিকে যে 20 ওইটা বিটা হবে সেইটার সঙ্গে যোগ করতে হবে। এখানে বেসিক্যালি যোগ আছে, মানে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে বসিয়ে দেবো, 4 ডিজিটের সংখ্যা আসবে বা 3 ডিজিটের সংখ্যা আসবে। এটার সঙ্গে আমরা 20 AB এই যে প্রোডাক্টটা আসবে এটার যোগ করব, সেটাই হবে এ এবি যে আকারে যে সংখ্যাটা আছে সেইটা স্কোয়ার। এখানে এবি সংখ্যাটা তার মানে কি 10A প্লাস বি, ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে 10A প্লাস বি। তাহলে দেখো যে এখানে 35 স্কোয়ার, এখানে 3 5 বসালাম, আর 20 ইন্টু এবি তে এটা 3 আর 5, তাহলে 5 কুড়ি 100, এটা 300। 300 এখানে যোগ করব নর্মাল, এখানে যোগে কোনো ব্যাপার নেই, এটা আমি সিম্পল যোগ করবো। এটা 5 2 আর 12। দেখো 35 স্কোয়ার তো আমি একটু আগেই শিখেছি, 35 স্কোয়ার কি 3 4 12, আর এখানে 5 5 25, 1225, তাহলে মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে স্কোয়ারের জেনারেল। আমি পরিষ্কার করে একবার লিখছি যে এ বি এইরকম আকার একটা সংখ্যা থাকলে তাদেরকে আমরা এরকম লিখব, তার সঙ্গে আমরা 20 AB যোগ করব, এইটা হচ্ছে তার স্কোয়ারটা দেবে। যেমন যদি আমি 12 স্কোয়ার করি, এটাই আসবে 0 1, আর এইটাকে আমরা 2 ডিজিটে লিখব, কারণ তোমার 3 1 2 3 অবধি এটা এই সিঙ্গেল ডিজিট আসে, কিন্তু 4 স্কোয়ার থেকে 16 থেকে এটা 2 ডিজিট চলে আসে। আর এইদিকে তোমার 2 স্কোয়ারে 0 4, এখানে সবসময় এটা 2 ডিজিটে লিখতে হবে, এইগুলো 2 ডিজিটে থাকবে দুদিকই। আর এইখানে হচ্ছে তোমার 12, তাহলে এখানে 2 আর 20 40 গুণ করলে এগুলো মুখে মুখেই হয়ে যাবে, কয়েকদিন ক্যালকুলেশন এগুলো প্র্যাকটিস করলে মুখে মুখেই হয়ে যাবে। 144, 12 স্কোয়ার জানি আমরা 144। ধরো আমরা 65 স্কোয়ার করব, তাহলে এটা কত বসাবো, এদিকে 2 ডিজিটে 36, এখানে 25, আর 5 6 30, 30-এর সঙ্গে 2 গুণ করলে কত, 30-এর সঙ্গে 2 গুণ করলে তোমার এদিকে 30 আসছে 60, 600, তার মানে 25, আর এইদিকে তোমার 42। দেখো এমনি আমরা 5-এর যে টেকনিক শিখেছিলাম, 5-এ 25 বসিয়েছি আর 6 7-এ 42, তার মানে আমাদের এই যে এই ফর্মুলাটা ঠিকই আছে, টেকনিকটা ঠিকই আছে। চেক করলাম। এখানে আরেকবার বলে নিচ্ছি যে এটা ধরো এটা থাকতো তাহলে কি হতো, এটা 36, এখানে আমরা সবসময় 2 ডিজিট বসাবো, 1 বসাবো না, কিন্তু 1-এর স্কোয়ারে আমরা 0 1 বসাবো, তাহলে এখানে 6 2 120, আর 21 37। তো এরকমভাবে আমরা যে কোনো সংখ্যারই স্কোয়ার করতে পারবো। স্কোয়ার করার আরও অনেক ধরনের টেকনিক তুমি দেখতে পাবে এদিক ওদিকে আছে, ইন্টারনেটেও আছে বিভিন্ন এতে, তো সেগুলো শিখতে পারো, কোনো ব্যাপার নয় নিজের কাছে। তো এইটা একদম বেসিক, যে কোনো ভুলে গেলে। আরেকটা কমন টেকনিক লোকে করে সেটা হচ্ছে 50-এর বেসে বা 100-এর বেসে ভেঙে নেওয়া, ওটা মোটামুটি ভালোই টেকনিক, তো ওইটা চাইলে ফলো করতে পারো। আর এটা একদমই জেনারেল, যে কোনো সংখ্যার জন্যই করতে হবে। ওই ওই বেস মেথডে একটা অবশ্যই থাকে যেটা বিলো 50-র জন্য একরকম করতে হবে, আর তোমার হচ্ছে এই 75 অবধি একরকম করতে হয়, 75 থেকে 100-র উপরের সংখ্যার জন্য আর একরকম করতে হয়। তো সেই সবের এখানে কোনো ঝামেলা নেই, আর এইটুকু তো সময় পেয়েই যাবে ক্যালকুলেশন করার। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশান আর স্কোয়ারে আমরা মোটামুটি জেনারেল মেথড দেখলাম কিছু। এরপরে আমরা স্কোয়ার রুট কিউব রুট নিয়ে আলোচনা করব। স্কোয়ার রুট এবং কিউব রুট নিয়ে ডিসকাস করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। এখানে আমরা কোনো সংখ্যার অ্যাকচুয়ালি স্কোয়ার রুট বা কিউব রুট বার করব না, আমরা এখানে অ্যাজাম্পশন করে নেব যে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা পারফেক্ট স্কোয়ার অথবা পারফেক্ট কিউব, এইটা আমরা ধরে নিয়েই তবে এগোবো। মানে তার উত্তর আমরা সবসময় ইন্টিজিয়ারে পাবো। মানে বলতে চাইছি যে ধরো আমাদেরকে যদি 36 দেয়, আমরা তো জানি 36 পারফেক্ট স্কোয়ার, সুতরাং ওর উত্তরে আমরা 6 পাবো। 36-এর জায়গায় যদি ধরে দাও 46 দিয়ে দেয়, 46-এর তো 46-এর আমি যদি বর্গমূল করি সেটা কত আসবে, 6 এবং 7-এর মাঝখানে আসবে, 49 এবং 36-এর মধ্যে আসছে।
ওর যে ভ্যালুটা আসবে তোমার, ওটা তো একটা তোমার অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার হবে, ওইটা আমরা এখানে বার করব না। আমাদের মূল অ্যাজাম্পশনটা থাকবে যে সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার অথবা পারফেক্ট কিউব দেওয়া আছে, সেই মতো আমরা তাদের স্কোয়ার রুট এবং কিউব রুট করব। তাহলে এইখানে মানে আমাদেরকে বোঝার উপায় নেই যে সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার বা কিউব, অ্যাকচুয়ালি আমরা গুণ করে দেখে নিতে পারি, কিন্তু সেটা আমরা ধরবো না, সেটা আমরা তো করবো না। আমাদের অ্যাজাম্পশন থাকবে যে ওরা ওইটা দিয়েছে। তো সেইগুলো কোন কোন কেসে আমাদের এই রকম অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ক্যালকুলেট করতে লাগে, আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা না হলেও ওরা, সেইগুলো আমি একটু পরে বলবো। তার আগে প্রথমে আলোচনাটা আমি স্কোয়ার রুট দিয়ে করি। স্কোয়ার রুটের দেখার আগে স্কোয়ার রুটের কিছু আমি বেসিক প্রপার্টি বলবো, সেটা একবার দেখে নিই আমরা। এখানে দেখো আমি 1 থেকে 9 অবধি স্কোয়ারের একটা টেবিল নিয়েছি। এখানে উপরে স্কোয়ারগুলো লিখেছি আর তার এখানে ভ্যালুগুলো লিখেছি। দেখো আমরা নাম্বার সিস্টেমে কিছু অঙ্ক করেছিলাম যেখানে আমাদেরকে খুব বড় বড় সংখ্যা, মানে একটা সংখ্যা আছে বেশ, তার উপরে পাওয়ারটা খুব বড়, এইরকম সংখ্যাগুলো লাস্ট ডিজিট বের করেছিলাম। তো তখন আমরা কি করেছিলাম, পাওয়ারের রেসপেক্টে আমরা লাস্ট ডিজিট খুঁজেছিলাম, যেমন কি তখন ইউনিট প্লেসটার উপর আমরা ফোকাস করেছিলাম, যে ইউনিট প্লেসটা কিভাবে পাওয়ারের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তার ফলে আমরা ওই যে সংখ্যাটা পাচ্ছি সেইটা লাস্ট ডিজিটটা পাচ্ছি। তাহলে এখানে আমরা তো স্কোয়ার রুটে বা কিউব রুটে বা যে কোনো অর্ডার রুটেরই আমরা ঠিক উল্টোটা করব। আমাদের কাছে বড় সংখ্যাটা দেওয়া আছে, আমাদের কাছে ধরো একটা সংখ্যা দেওয়া আছে এরকম 3 4 6, তো এরকম একটা সংখ্যা দেওয়া আছে। তো এর আমরা লাস্ট ডিজিটটা থেকে এটা যে সংখ্যার স্কোয়ার সেইটার লাস্ট ডিজিটটা গেস করতে পারি। যেমন এইখানে যে টেবিলটা আমি এই জন্য দিয়েছি, এখানে দেখো যে এই টেবিলটায় পাঁচেরটা যদি এখানে 5-এর যে স্কোয়ার কিউব যাই নেওয়া হোক সেটা হচ্ছে লাস্টে 5 আসে। আমরা এখানে শুধু স্কোয়ারটার মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ করছি, যে এখানে দেখো এটা 5 আছে, যদি এই লাস্ট ডিজিটটা 6 হয় তাহলে এই যে সংখ্যাটা অ্যাকচুয়ালি স্কোয়ার, তাহলে এখানে কি হতে পারে, 4 অথবা 6 হতে পারে। কারণ দেখো 4-এর স্কোয়ারেও এখানে লাস্টে 6 আসে আর 6-এর স্কোয়ারেও 6 আসে। অ্যাকচুয়ালি দেখো এখানে 5-এর রেসপেক্টে দুদিকটা একটা সিমেট্রি আছে, এখানে 6 6, এখানে দেখো 9 9, এইটা দেখো 4 4 আছে, আর এখানে 1 আর এদিকে 9। তার মানে আমি এই কেসে ইউনিকলি বলতে পারবো না 5 ছাড়া যে লাস্টের ডিজিটটা দেখেছে সেইটাই আমার কি কি সংখ্যা দিতে পারে। মানে এখানে আমার 6 আছে, আমি 4 6 সেটা ডাইরেক্টলি বলতে পারবো না, 4ও হতে পারে লাস্টে, 6ও হতে পারে। কিন্তু আমরা যখন আমরা 4-এর একটা পাওয়ার কিছু আসে সামথিং ধরো 36, এর লাস্টে কি আসবে সেইগুলো আমরা বলতে পারি। কিন্তু এর উল্টোটায় যখন আমাদের এই সংখ্যাটায় লাস্টে কি আছে সেইটার জন্যে আমাদেরকে এটা আমরা ইউনিকলি বলতে পারি না। সেইখানেই আমরা এই টেকনিকটা ইউজ করবো, যে টেকনিকটা আমরা শিখবো সেখানে আমরা দেখব কি করে আমরা এফেক্টিভলি এই লাস্ট ডিজিটটা চিনছি, আর সংখ্যাটার বাঁ দিকে যে সংখ্যাটা আছে মানে এই লাস্ট ডিজিটের বাঁ দিকে দশক বা শতক বা এর পরে পরে যত স্থানে যেগুলো আছে সেইগুলো আমরা বার করব। এইটাই মূলত এই টেকনিকটায় দুটো জিনিস শিখবো। একটা পার্টে আমরা লাস্ট ডিজিটটা হচ্ছে লাস্ট ডিজিটটা বার করব, আরেকটা পার্টে তার বাঁ দিকের যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা বার করব। তো এখানে আরেকটা ব্যাপার এই টেবিল থেকে আমি এখানে বলে নিই। দেখো এই টেবিলটা একটু খেয়াল করলেই দেখবে যে এখানে কখনো কোনো পারফেক্ট স্কোয়ারের এন ডিজিটে 2 3 আর 7 আর 8 এই 4টে ডিজিট দিয়ে কখনো কোনো পারফেক্ট স্কোয়ার এন্ড করবে না। কারণ যে কোনো সংখ্যারই তো আলটিমেটলি লাস্টে 1 থেকে 9 অবধি থাকবে, জিরো থাকবে, জিরোতে কোনো ইন্টারেস্টিং নয়, জিরো তো তুমি স্কোয়ার কিউব যা এনি পাওয়ার নাও লাস্টে জিরো আসবে। কিন্তু বাকি যে কেসে সেখানে তোমার সবসময় কোনো পারফেক্ট স্কোয়ারের এন্ডে কি এই 1 4 9 6 আর 5 এর বাইরে কখনো আসবে না কিন্তু, ঠিক আছে। সেখানে 2 3 7 8 দিয়ে ধরো না একটা সংখ্যা বলে দিল যে 3742, এটা কি কোনো পারফেক্ট স্কোয়ার না? এটা পারফেক্ট স্কোয়ার হবে না, কারণ কোনো পারফেক্ট স্কোয়ারের এন্ডে 2 হতে পারে না, 2 3 7 8 এগুলো থাকলে সেটা কখনো পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে এটাও একটা প্রপার্টি, এগুলো দিয়েও কিছু অঙ্ক পড়ে। তো যাই হোক সেগুলো আমি আলোচনার মধ্যে এখানে যাচ্ছি না। আমরা এবারে এখানে টেকনিকটা শিখবো, যেটা আমরা বলছিলাম যে আমার একটা গিভেন নাম্বার থাকবে, সেইটাই আমরা স্কোয়ার রুটটা বার করব। কি করে? আমরা প্রথমে তার এন ডিজিটটা, ইউনিট প্লেসের ডিজিটটা গেস করার চেষ্টা করব, আর তারপর আমরা তাদের বাঁ দিকের সংখ্যাগুলোকে গেস করার চেষ্টা করব, অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি, কিভাবে আমি করব। আমি আগে উদাহরণের সাহায্যে বসেছি, তারপরে আমি এর যে টেকনিকটাকে সেটাকে আমরা জেনারেল কেসে ফর্মুলেট করব। দেখো এইখানে আছে এটা 3844, আমরা এটাকে কি করব, এটাকে দুটো পার্টে ভাঙবো। এদিকটায় সবসময় ডান দিকটায় 2 ডিজিটে
ভাঙবো। আর এদিকটাকে আমরা, এটা 1 ডিজিট হোক কি 2 ডিজিট হোক কি 3 ডিজিট, এটা নিয়ে আমরা ভাববো না, এটাকে জাস্ট 2 ডিজিটে ভাঙবো, এদিকে যত ইচ্ছা ডিজিট থাকুক বাঁদিকে। তাহলে এর হচ্ছে লাস্ট ডিজিটে আমরা দেখি 4 আছে, এই 4-এ এই 4 কে কে দিতে পারে। তাহলে আমি যদি এটা একটা 2 ডিজিট সংখ্যার স্কোয়ার এইটা হয়, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে 99 স্কোয়ার সব থেকে বড় 2 ডিজিট সংখ্যা, এর হচ্ছে স্কোয়ার হচ্ছে 989801। তাহলে 4 ডিজিট এটা সংখ্যা, এটা অবশ্যই 2 ডিজিট সংখ্যা স্কোয়ার হবে। তাহলে এইখানে বসার দাবিদার কে? 4 আছে, দেখো এইখানে 4 আছে আর এইখানে 4 আছে, তার মানে এখানে 2 আর 8 এই দুটোর মধ্যে একটা সংখ্যা বসবে। আর এই সংখ্যাটা আমরা, এই বাঁ দিকে যে সংখ্যাটা আছে এটাকে আমরা দুটো সংখ্যার হচ্ছে, যে দুটো সংখ্যার হচ্ছে স্কোয়ারের মাঝখানেই না সংখ্যাটা পড়ে সেই দুটোকে লিখবো আমরা। এটা দেখো 6 স্কোয়ার আর 7 স্কোয়ারের মধ্যে পড়ে। তাহলে এইখানে সবসময় এই যে স্কোয়ারের উপরে বড়, এইরকম একটা যদি আমরা ইনইকুয়ালিটির মধ্যে লিখি পরপর দুটো সংখ্যার স্কোয়ারের মাঝখানে যে সংখ্যাটা পড়ে তার ছোট সংখ্যাটা যেটা বেসটা সেইটা এখানে বসবে। তাহলে এখানে অবশ্যই বসবে 6। এইবারে হচ্ছে এখানে 2 বসবে না 8 বসবে, সেইটাও এই ইনইকুয়ালিটিটা থেকেই আমরা বের করতে পারবো। এখানে কি করব আমরা, এখানে টেকনিকটা হচ্ছে, এখানে ধরো এই সংখ্যাটাকে n স্কোয়ার, আর এখানে আমি এবারে ফর্মুলেট করছি এটাকে n, এটা যদি n+1 স্কোয়ার হয় পরপর সংখ্যার মধ্যে থাকবে কোনো একটা, তাহলে এইখানে আমরা কি করব, যখন n ইন্টু n+1 এইটা যখন তোমার xy এখানে কি, এটাকে আমি একটা জেনারেল ফর্মুলা ধরেছি xy, মানে আমি ধরছি সংখ্যাটা এরকম আছে 4 আমি এই 4 দেখে এই তথ্যটা পেয়েছি, আর এই দিকে xy আরও বড় থাকতে পারে, xyz আরও wv 5-6 ডিজিটের হোক, সেটা আমরা করবো না, আমরা এখানে 2 ডিজিটের জন্যই সীমাবদ্ধ রাখছি। কনসেপ্টটা 3-4 এদিকে যাই থাকুক কোনো অসুবিধা নেই, একইভাবেই লাগবে, তো আমরা সুবিধার জন্য 2 ডিজিট করছি। তাহলে xy, এটা যদি xy হয় তাহলে এইখানে স্মলার হবে, স্মলারটা হবে। আর যদি n ইন্টু n+1 এটা লেস দ্যান ইকুয়াল টু xy হয় তাহলে এইখানে লার্জার সংখ্যাটা বসবে। এই পিছনে যেটা দাবিদার, এখানে যদি দুটো এরকম কেস আসে তাহলে এখানে স্মলারটা বসবে এই 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 ইনইকুয়ালিটিটার জন্য, আর নিচের ইনইকুয়ালিটির জন্য এখানে লার্জার সংখ্যাটা বসবে। এখানে আমরা তাহলে গুণ করে দেখি 6-7 কত 42, এটা তো 38-এর থেকে বড়, তার মানে এখানে স্মলার সংখ্যাটা বসবে। 2-8-এর মধ্যে স্মলার কে 2, তার মানে এটা 62 স্কোয়ার, এটা তুমি ক্যালকুলেট করে দেখবে, এটা হচ্ছে 62 স্কোয়ার আছে 3844, ঠিক আছে। আর এখানে প্রথমে ভিডিও শুরুতে একটা এই স্কোয়ার রুটের শুরুতে যেটা কথাটা বলছিলাম, যে আমরা এখানে অ্যাসাম্পশন করেই নিয়েছি, যে এটা আমরা ধরে নিয়েছি যে এটা পারফেক্ট স্কোয়ার আমাকে দিয়েছে। এই ব্যাপারটা যদি ধরো এরকম দিয়ে দিত 3864, তখন আমরা কিন্তু এটাকে আলাদা করতে পারতাম না যে 62 স্কোয়ার, এটা 62 স্কোয়ার কি এটা হচ্ছে তোমার কোনো পারফেক্ট স্কোয়ারই নয়, সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো না। তার কারণ দেখো যে এই পুরো প্রসেসে এই 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 প্লেসের ডিজিটটার কোনো ভ্যালু নেই, জাস্ট এইটা নিলাম, আর এই দিকে যে সংখ্যা দুটোর পরে যে সংখ্যাটা দশক স্থানের সংখ্যাটার কোনো ভ্যালুই নেই, সুতরাং ওটাকে চেঞ্জ করি কিছু এসে যাবে না। বা তুমি এখানে যদি আমি 39 নিতাম তাহলেও আমার এখানে 42 39-এর থেকে ছোট হতো, তখন আমার মনে হতো যে এটা 62 স্কোয়ার, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা 62 স্কোয়ার নয়। 39 যদি 44 নিতাম, এরকমভাবে ইনইকুয়ালিটিগুলোকে সব হোল্ড করে দিতাম, করিয়ে বলতাম যে আমি এটা 62 স্কোয়ার পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সুতরাং এখানে আমরা এক্স্যাক্ট ভ্যালুটা ক্যালকুলেট করছি না, এখানে আমরা একটা অ্যাসাম্পশন করছি, যে প্রথমেই অ্যাসাম্পশনটা করে রেখেছি যে সংখ্যাটা আমাকে পারফেক্ট স্কোয়ার দিয়েছে, এইটা না ধরলে এই টেকনিকটা ফেল করে যাবে, ঠিক আছে। এবারে আমি আরও কিছু এখানে উদাহরণ দিই, ব্যাপারটাকে তাহলে ক্লিয়ার হবে। যেমন দেখো যে আমরা দেখি আরো একটা বড় ডিজিটের নিই, এরকম একটা সংখ্যা আছে 127, এখানে 12769, এটাকে আমরা কি বলেছি, এটা যত বড় ডিজিটে আমরা এটা এদিকে 2 ডিজিটে ভাঙবো, তাহলে এখানে 9 আছে, তাহলে আমার সংখ্যাটা যে 2 ডিজিট 3 ডিজিট অ্যাকচুয়ালি এইটা বোঝাই যাচ্ছে। আমি দুটো ঘরই রাখছি কারণ এই দিকের সংখ্যাটাকে আমরা অ্যাজ এ 1 ডিজিটই কল্পনা করব। কিভাবে করবো আমি দেখছি, যে 9 আছে, 9-এ তাহলে কি শেষ হচ্ছে, তার মানে 3 হতে পারে অথবা 7 হতে পারে, তার মানে লাস্টে 3 অথবা 7-এর মধ্যে হবে। এবার 127টাকে এটাকে দেখো আমরা ঠিক ওই রকমভাবেই ভাঙবো। এইটা কোন দুটো পরপর স্কোয়ারের মধ্যে আছে, এটা দেখো 11 স্কোয়ার আর 12 স্কোয়ারের মধ্যে আছে, এটা 121, এটা
127 আর এইটা 144। তাহলে 127 এই দুটোর মধ্যে আছে, তার মানে এখানে ছোটটা সবসময় এইটা, এই যে বেসে থাকে ছোটটা, সেইটার হচ্ছে এখানে বসবে 11। এটাকে তার মানে আমরা একটা সিঙ্গেল ডিজিট হিসেবে ট্রিটমেন্ট করছি আর কি, ওই জন্য আমি 2 ডিজিট দিয়ে বুঝিয়েছি, বাকিটা একইভাবে কনসেপ্টটা লাগে। তাহলে এবারে এখানে 3 বসবে না 7 বসবে, সেটার জন্য আমরা কি করব, ধরো 11-র সঙ্গে যদি 12 গুণ করি, এটা কত আসছে 132। 132 127-এর থেকে বড়, তার মানে এখানে স্মলারটা লাগবে। এটা যখন এরকম হয় তখন স্মলারটা লাগবে, তাহলে তোমার উত্তর কত হচ্ছে, উত্তর তোমার হচ্ছে 3। তার মানে এটা 113 স্কোয়ার, এটা 113 স্কোয়ার করে দেখবে এই সংখ্যাটাই। আমি তো জেনেই নিয়েছি, কারণ আমাদের অ্যাসাম্পশন বলেছি যে আমরা পারফেক্ট স্কোয়ারই নেব। এইবারে পরীক্ষায় কি আমাকে এরকম n ইন্টু n প্লাস 1 করতে হবে, কারণ এই গুণটা 11-12 এইরকম খুব ছোট আছে বলে সহজ হয়ে যাচ্ছে। ধরো এটা 17 এরকম 18 হলো, তখন আমার গুণ করতে অসুবিধা হবে। তো এইটা করার কি অন্য রাস্তা আছে? হ্যাঁ, একটা রাস্তা আছে, যেটা অ্যাকচুয়ালি পরীক্ষায় আমরা করি। আমরা এই n ইন্টু n প্লাস 1টাকে বেশিরভাগ কেসেই অ্যাভয়েড করি। একটা দুটো কেসে ওই আমাদের যে টেকনিকটা বলবো সেটা ফেল করে, সেই কোথায় ফেলিওর হয় সেটাও ডিটেলে আলোচনা করবো, এবং সেটাকে এড়ানোর উপায়টা আলোচনা করব। তো তার আগে আমরা বলি যে আমরা কি করে এক্সামে কি করে স্কোয়ার রুটটাকে বার করব, এই রুল অনুযায়ী। আমরা অ্যাকচুয়ালি কি করি যে এইরকম যখন এই ইকুয়েশনটা লেখার পরে দেখি যে কোয়ার মধ্যে আছে, কারণ এটা আমাকে লিখতেই হবে, তবেই আমি বাঁ দিকের ডিজিটগুলো পাবো, দশক শতক এই স্থানের ডিজিটটা আমি তবেই পাবো এটা লেখার জন্য। এবারে এইখানে কোনটা ছোট বসবে না বড় বসবে, কোন সংখ্যাটা, সেটা নির্ভর করছে যে এইখানে যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে কার ডিফারেন্স ছোট। যেদিকে ঘেঁষে আছে এই 127টা যদি 11 স্কোয়ারের দিকে কাছে থাকে, এই ডিফারেন্সটা যদি ছোট হয়, এই ডিফারেন্সটা যেটা ছোট হবে, যে যার দিকে 100 এই মাঝের সংখ্যাটা যার দিকে ঘেঁষে থাকবে সেই দিকে হচ্ছে, যদি ছোট সংখ্যাটার দিকে ঘেঁষে থাকে তাহলে ছোট ডিজিট হবে, আর বড় সংখ্যাটার দিকে যদি শিফট হয়ে থাকে তাহলে তোমার বড় ডিজিটটা হবে। দেখো 127, 121 আর 127-এর মধ্যে গ্যাপ কত, 6, আর 127 144-এর মধ্যে তোমার গ্যাপ কত, 17। তাহলে 127 কার দিকে আছে, ছোট সংখ্যাটার দিকে, তাহলে এখানে ছোটটা হবে। স্মলারের দিকে থাকলে তার মানে স্মলার হবে, মনে রাখা খুবই সহজ। আর তোমার লার্জারের দিকে থাকলে তাহলে লার্জার হবে। এইখানে যদি আমি নিতাম ধরো 137, তাহলে এখানে কত আসতো, এখানে 7 বসাতাম, তার মানে এখানে 117 হতো। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা নাম্বার শিফট করে, তো এখানে আমি একটা বলছিলাম যে এই তাহলে আমি n ইন্টু n প্লাসটা শিখলাম কেন, তো সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো কোথায় এইভাবে আমাদের শিফটটা হচ্ছে এরকমভাবে করলে সেটা আমাদের ফেলিওর হয়। সেটা হচ্ছে দেখো যে ধরো 34 স্কোয়ার, এটা আসে তোমার 1156, আর এইখানে আসে তোমার 36 স্কোয়ার 1296। ঠিক আছে? তাহলে এইবার দেখো যে আমি যদি এই সংখ্যাটা আমাদেরকে দেওয়া থাকতো, আমি অ্যানালাইসিস করতাম কি, লাস্টে 6 আছে, তার মানে আমার এন্ডে কত, 4 অথবা 6 হবে। 2 ডিজিট সংখ্যাটা আমি বের করার চেষ্টা করছি দুটো কেসে, তাহলে এখানে 4 আর 6 হতে পারে। এবার 11, এটা কি 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মাঝে, তাহলে এখানে অবশ্যই 3 হবে। এখানেও দেখো 12, 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মাঝে, তার মানে এদিকে 3 হলো। এবার দেখো 11 হচ্ছে কার দিকে ঘেঁষে আছে, এটা তো বেসিক্যালি 9, এটা তো বেসিক্যালি 9, আর এদিকে 16, তাহলে 11 9-এর দিকে বেশি আছে, এদিকে গ্যাপটা মাত্র 2, আর এদিকে হচ্ছে 5-এর গ্যাপ আছে, 5-এর দুজনের মধ্যে গ্যাপ আছে, তাহলে 11 9-এর দিকে শিফট আছে ছোট সংখ্যাটার দিকে, তাহলে এখানে ছোট বসিয়ে দিলাম 34। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো প্রবলেম, এইখানে 12 স্টিল 9-এর দিকেই শিফট হয়ে আছে, 9-এর দিকেই শিফট হয়ে আছে, তাহলে আমি তো ছোট সংখ্যাটা নেবো 34, তার মানে আমি 1296 আর 1156 এইরকম যদি সংখ্যাটা দিয়ে থাকে, তাহলে কি তাহলে আমরা তো এই মেথডে ফেল হয়ে যাচ্ছে, আমরা বার করতে পারছি না। দুটোতেই আমাদের মনে হচ্ছে স্মলার সংখ্যাটা হবে 4 হবে, 6 হচ্ছে না। এই জন্যেই তুমি একটা খেয়াল করে দেখতে পারো, যখন আমি ওই n ইন্টু n প্লাসের ওখানে বলছিলাম, ওখানে আমি আরেকটা কন্ডিশন দিয়েছিলাম, ওখানে একটা ইকুয়ালিটির কন্ডিশন ছিল, সেটা হচ্ছে ছিল এরকম, লেস দেন ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। সংখ্যাটা তোমার আকারে আছে তোমার এক্স ওয়াই, আর এখানে তোমার আছে এই 56 96, এক্স ওয়াই 96 এরকম আকারে আছে 4 ডিজিটের সংখ্যাটা। এখানে ইকুয়ালিটি দেখো, এখানে 3 আর 4, n কি 3, n প্লাস 1 কি 4, এদের গুণফল কত 12, আর
এই দ্বিতীয় কেসে কত, এই 12 দেখো মিলে গেছে, 12 মিলে গেছে। তখন কি হবে, এই ইকুয়ালিটির কেসে তখন আমাদের কি লিখেছিলাম, ওখানে লার্জারটা লিখেছিলাম, তাহলে আমার এখানে 6 হবে। ঠিক আছে, এই জন্যে আমি n ইন্টু এন প্লাসটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড এভাবে ক্যালকুলেট করার। কিন্তু এইভাবে আমরা এই সেপারেশন মেথডে, এই ডিফারেন্স মেথডেও আমরা চট করে বের করতে পারি। এটা 34 36 ছাড়া বাকি সব ক্ষেত্রেই হোল্ড করে, মোটামুটি আমার যত পরিচিত নাম্বার আমি করেছি সবগুলোতেই হোল্ড করে। সুতরাং এইটাই আমরা বেসিক্যালি করি। আর এই দুটো ইকুয়ালিটিতেই খুব ইকুয়াল এরকম হওয়ার চান্সটা খুবই কম, সুতরাং বাকি সব কেসেই হোল্ড করবে। আর এই জন্য আমরা পরীক্ষায় আমরা শুধু এরকম দেখেই করে ফেলি। কেন আমি বলছি, ধরেন আমার একটা সংখ্যা আছে এরকম 17844 এরকম একটা সংখ্যা আছে। এবারে এবারে তুমি দেখো যে এই সংখ্যাটা কত হবে, 12 স্কোয়ার আর 178, এটা হচ্ছে তোমার সরি এটা হচ্ছে 13 স্কোয়ার আর হচ্ছে 14 স্কোয়ারের মাঝে আছে। এবার 4-এর লাস্টে থাকার জন্য এর এন্ডে কি হতে পারে, 6, এই 2 অথবা 8 হতে পারে, 2 অথবা 8। তাহলে 2 অথবা 8 এর এদের মধ্যে বার করার জন্য কি করব, প্রথমে এদিকে 13 থাকবে, আমি বুঝতে পারছি 2 অথবা 8 কোনটা বসবে সেইটার জন্য আমি কি বার করব। দেখো 178টা ইজিলি আমি জানি কি এটা 16 নয়, এদিকে তো আমি বুঝতেই পারছি ছোট কমে আছে, তাহলে আমাকে এরকম এই কিউবার সাম গুণটা 13 সঙ্গে 14 গুণ করাটা আমাকে আবার ভাবতে হবে ক্যালকুলেশন। কিন্তু আমি তো 13 স্কোয়ার তো ইজিলি জানি যে 169, তাহলে ওখান থেকে আমি তো বুঝতে পারছি এটা 196, 178 13-র দিকেই সরে আছে, তাহলে ছোট সংখ্যাটা। তার মানে এই যে ডিফারেন্স মেথডটা এটা হচ্ছে এফেক্টিভ বেশি, কিন্তু এটা একটু কশাস থাকতে হবে। তো যেখানে এটা হোল্ড করে না, আমি একটা পারফেক্ট এক্সাম্পল দিলাম 34 36, তো এরকম হয়তো আরও কোনো কেসে থাকতে পারে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু যাই হোক, এটা বেশিরভাগ জায়গায় করতে পারে, নির্দ্বিধায় ইউজ করতে পারো। আর এমনি তো n ইন্টু এন প্লাস 1 করাই যেতে পারে। ঠিক আছে, এরকম তাহলে স্কোয়ার রুটে তাহলে আমরা অনেক এই কিছু উদাহরণ দেখলাম, আর কোথায় কোথায় কেসে কি করে সাবধান থাকতে সেটাও দেখলাম। আর এফেক্টিভ উপায়ে এই রকম আমি এই ডিফারেন্স মেথডটাই হচ্ছে প্রেফার করি। আর একটু তবে কশাস থাকি গুণফলটা ওইটা আসছে কিনা। আর এবারে আমরা কিউব রুট দেখব, স্কোয়ার রুট এখানে দেখলাম, এবার কিউব রুটও এইরকম সেমই জিনিস, জাস্ট সেখানে শুধু নাম্বারের এই স্ট্রাকচারের একটু ব্যাপারটা আলাদা হবে, আর টেবিলটা একটু আলাদা হবে, টেবিলটা একটা অন্যরকম থাকবে। তো সেটা আমরা দেখি। দেখো এখানে কিউব রুটেরও আমি কিউবের একটা টেবিল করেছি এইখানে দেখো 1-এর এন ডিজিটে 8, 2-এর কিউবের এন ডিজিটে এখানে এখানে 1, এখানে 8, এখানে 7, 4, 5, 6, 3, 2, 9। এখানে দেখো 1 থেকে 9 অবধি প্রতিটা সংখ্যাই হচ্ছে আছে, আর 0-র জন্য তো 0 থাকে, ওটাকে আলোচনা বাইরেই রাখছি ওই জন্য। তার মানে এখানে আর আরেকটা ব্যাপার দেখো, এখানে তার মানে ওই রকম 2, 3, 7, 8 এরকম কিছু বলতে পারবো না। আমাকে যদি কেউ এরকম দাবি এরকম একটা সংখ্যা দিয়ে দেয় যে 9, 3, 6, যে এটা কি, বা এখানে ধরো ওইটার মতো এখানে 7 দিল, তাহলে এই এত বড় সংখ্যাটা কি কোনো পারফেক্ট কিউব কি হবে কি হবে না, সেটা আমি এই লাস্ট ডিজিটটা দেখে বলতে পারবো না। কারণ এই 7 দেখো কিসে হয়, দেখো লাস্টে কোনো সেই সংখ্যাটা, যে সংখ্যাটা আমি কিউব করছি তার লাস্টে 3 থাকতে পারে, 3-এর কিউবে লাস্টে 7 আসে, তাহলে আমি ওই স্কোয়ার রুটের মতো এরকম কিছু এলিমিনেশন আমার হাতে নেই। হ্যাঁ, আর একটা এবার এখানে দেখো যে এইখানে প্রতিটাই ইউনিক। ওখানে যেমন 5-এর জন্যে 5-এর রেসপেক্টে দুদিকে আলাদা আলাদা, মানে দুটো জোড়ায় জোড়ায় একই দিচ্ছিল, এখানে সবাই আলাদা। তার মানে আমি যদি 7 থাকে আমি গ্যারান্টেডলি বলতে পারবো লাস্ট যে সংখ্যাটার কিউব সেইটার ইউনিট প্লেস অবশ্যই 3 আছে। যদি 4 থাকে আমি বলবো 4 আছে, 6 থাকলে 6 আছে, 3 থাকলে 7 আছে, 8 থাকলে 2 আছে, 2 থাকলে 8 আছে। দেখো এইটা এখানে একটা সিমেট্রি নিয়েছে, 2-এর জন্য 8, 8-এর জন্য 2, 7-এর জন্য 3, 3-এর জন্য 7, কিন্তু এরা নিজেদের সঙ্গে ইউনিক। 7 যদি আছে তার মানে আমরা ইউনিকলি বলতে পারবো 3 আছে, 2 থাকলে ইউনিকলি বলতে পারবো 8 আছে। এইটার জন্য আমাদের দেখো একটা কি, মানে অঙ্কটা কষার আগে আমি টেকনিকটা বলার আগে একটা ব্যাপারে আমি দেখো একটা ব্যাপার বুঝতে পারছো যে এখানে ওই তোমার ওই অ্যাম্বিগুইটিটা আসবে না, এন ডিজিট বার করার অ্যাম্বিগুইটিটা এখানে ক্রিয়েট হবে না, এখানে আমরা ডেফিনিটলি বলতে পারবো। তাহলে দেখো একটা আমি কিউব সংখ্যা নিই, এখানেও ঠিক আগেরই মতো আমাকে পারফেক্ট কিউব অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ ওইটা আমি চেক করতে পারবো না, আমাকে তাহলে ম্যানুয়ালি আমাকে কিউব করে দেখতে হবে সংখ্যাটা আসছে কি না। ঠিক আছে, তো আমি এটা পারফেক্ট কিউব নিয়েছি, দেখি এটা কিসের কিউব, এটা 13824 এরকম একটা সংখ্যা নিয়েছি, 13824। এইবার এখানে কি করবো, ওখানে যেমন 2 ডিজিট নিয়েছিলাম ডান দিক থেকে, এখানে 3 ডিজিট নেবো, কিউবের জন্য 3 ডিজিট নেবো।
এখানে যত বড় সংখ্যায় দেখলে ওখানে ওই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এইদিকে নাম্বার অফ ডিজিটটা চেঞ্জ হয়, সেটা এখানেও হবে। সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, আমরা লজিকটা বুঝতে হবে। এখানে 4 আছে এন্ডে, তার মানে আমার যে সংখ্যাটা কিউব এইটার হচ্ছে এন্ডে কি হবে, 4 হবে। এইবার এইখানে 13-র জন্যে সিমিলারলি ওখানে যেমন তুমি এন স্কোয়ার করেছিলে, এখানে এন প্লাস এন কিউব আর এন প্লাস ওয়ান পরের সংখ্যাটার কিউবের মধ্যে কোন রেঞ্জে আছে সেইটা দেখব। আর এখানে যেহেতু ওই এন ইন্টু এন প্লাসের কোনো গল্প নেই, কারণ এখানে তো ইউনিকলি লাস্ট ডিজিটটা পাচ্ছি, সুতরাং আমাকে ওই বড় ছোট বাছা এরকম কোনো ব্যাপারই নেই। কারণ আমরা তো ওইখানে ইনইকুয়ালিটি থেকে এই বাঁ দিকের ডিজিটগুলো ডাইরেক্ট পেয়েছিলাম। কি পেয়েছিলাম, যে এই ইনইকুয়ালিটি যেটা ছোট নিচের দিকে যেটা আছে তার বেসটা এখানে হবে, এখানে এনটা হবে। তো 13 কিসের কিউবের মধ্যে পড়ছে, দেখো 13 হচ্ছে তোমার 2-এর কিউব আর 3-এর কিউবের মধ্যে পড়ছে। 8 আর 27-এর মধ্যে 13 পড়ছে, সুতরাং এখানে 2, তার মানে এটা 24-এর কিউব। 24-এর কিউব সমান এইটা, ঠিক আছে? তাহলে বোঝা গেল কিউব রুটে আর কিছুই সেরকম কিছু তো না বোঝার কিছুই নেই। স্কোয়ার রুটটা বুঝে থাকলে এখানে বুঝতে পারবে যে এইখানে তুমি এখানে শুধু ওখানে স্কোয়ার করেছিলে, এখানে কিউব করেছিলে। রেঞ্জটা বার করবে, ছোট যেটা আছে সেই বেসটা এখানে সামনে বসিয়ে দেবে। আর এইখানে সংখ্যাটা বড় হতে পারে, এখানে তুমি ধরে নাও সিমিলারলি ওই রকমই ধরে নাও এটা 100, এটা 123 এলো, তাহলে এটা তোমার এই ধরো 127 এলো, তাহলে এটা কি 5-এর কিউবের থেকে বড়, তাহলে এখানে 5 হবে সিমিলারলি। তো এইভাবেই তুমি করতে পারবে, তো সেটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই। আর এন ডিজিটটা তো এখানে ইউনিকলি বের করতে পারো, এটা শুধু এইটা একটু মাথায় রাখতে হবে কিউব অবধি, এটা তো সবাই মনে থাকে। সুতরাং কিউব রুট বের করাটা মাচ ইজিয়ার, স্কোয়ার রুটের থেকে অনেক অনেক সহজ, আর এটা ইউনিকলি বেরোবে, এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে স্কোয়ার আর কিউব রুটের অনেক কিছু জানলাম। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক ডিজিট সাম নিয়ে পড়ব। ডিজিট সাম বলতে বোঝায় যে কোনো সংখ্যার ডিজিটগুলোর সিম্পল সামটাকে তার আমরা সমষ্টি নিলেই সেটাকে আমরা ডিজিট সাম বলি। এবার এই ডিজিট সামগুলোকে আমরা নর্মালি 1 থেকে 9 এরকম ইউনিট ডিজিটে একটা সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যায় আমরা রূপান্তর করি, এটাকে বলা হয় রিডিউস ডিজিট সাম। কারণ ধরো কোনো একটা বড় সংখ্যা আছে, ধরো আমার একটা সংখ্যা আছে 369, এটার ডিজিটের সাম কত হবে? এখানে দেখো আমি প্রথমে এখানে লিখেছি, এখানে আমি কিছু প্রপার্টি লিখেছি, এগুলো আমি পরে আলোচনা করছি। এখানে আমি একটা নোটেশনটা দেখেছি যে ডিজিট সামটা কিছু একটা সংখ্যা আছে এ, এটাকে আমি এখানে নোটেশনে লিখেছি ডিএস লিখেছি বোঝানোর জন্য। এরকম কোনো কনভেনশন নেই যে ডিএস লেখা হয়, আমি এখানে এই অঙ্কগুলো করার সুবিধার জন্য আমি এরকম শর্ট ফর্মে লিখেছি। তাহলে এই ডিএস এখানে ডিজিট সাম, এটা কত হচ্ছে, এখানে যোগ করলে কত হবে, এটা দেখো এটা 9 18। আমরা নর্মালি কি করি, এটাকে ডিজিটের সাম 18 হলো ঠিকই আছে, কিন্তু এটাকে আমরা আবার হচ্ছে এটাকে এর মধ্যে আবার যোগ করি, এটাকে আমরা করি 1 + 8, এটা তার মানে দাঁড়াচ্ছে 9। তার মানে আমরা যত সংখ্যায় থাকি সেটাকে যতক্ষণ না এরকম সিঙ্গেল ডিজিটে আসছে, 1 থেকে 9 আসছে, ততক্ষণ আমরা সেইটাকে যোগ করতেই থাকি। কিছু ইটারেশনটা করার পরেই আমরা সিঙ্গেল ডিজিটে পৌঁছে যাব, তাহলে সেটাই আমরা ওই সংখ্যাটার ডিজিট সাম বলবো। অ্যাকচুয়ালি এটাকে রিডিউস ডিজিট সাম বলা হয়। এই যে এইখানে আমি আরেকবার করলাম এই সংখ্যাটাকে, এটাকে রিডিউস ডিজিট সাম বলা হয়, ঠিক আছে। আর 18টাকে ডিজিট সাম বলা হয়। আর আমরা এখানে যেসব আলোচনা করব সব জায়গাতেই আমরা এই রিডিউস ডিজিট সামে আলোচনা করব। তো এইটা আমরা নর্মালি যেসব জায়গায় ক্যালকুলেশন আমরা ম্যাথামেটিক্সে করি সেখানেই রিডিউস ডিজিট সামটাই এখন ডিজিট সাম হিসাবে লোকে ট্রিটমেন্ট করে, ওইভাবে কিছু না বলা থাকলে আমরা এটা রিডিউস ডিজিট সামই ধরে নেব, ঠিক আছে। এইবারে এখানে 4খানা প্রপার্টি লিখেছি, সেইটা আমি এখানে একটা একটা করে আলোচনা করব। দেখো এখানে আমি লিখেছি যে a প্লাস বি, এইটা যদি আমি এরকম একটা অপারেশন নিই, সেটার আমি যদি ডিজিট সাম নিই, সেটা ইন্ডিভিজুয়াল দুটো সংখ্যার ডিজিট সামের সঙ্গে ইকুয়াল হবে। এখানে যদি আমি বেসিক্যালি এখানে 4টের দিকে যদি দেখো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ 4টে অপারেশন লিখেছি। তারপর আমি বেসিক্যালি কি বলতে চাইছি, যে লেফট হ্যান্ড সাইড আমি কিছু যদি অপারেশন করি, সেইটা রাইট হ্যান্ড সাইডের যে অপারেশনের যে স্ট্রাকচারটা আছে সেটার সঙ্গে ইকুয়াল হবে,
ঠিক আছে, এরকম আমি বলতে চাইছি। তাহলে এইখানে অপারেশনে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম মাল্টিপল থাকতে পারে, একসঙ্গে মিক্স হয়ে থাকতে পারে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও মিক্স হয়ে থাকতে পারে। তো এরা যদি ইকুয়েশনটা যদি মানে ইকুয়েশনটা যদি দুদিকে সমান হয়, তাহলে আমরা ডিজিটাল সামগুলো, ডিজিটের সামটাও সেই দিকে ইকুয়াল হবে। হ্যাঁ, আর এখানে আমি রিডিউস ডিজিটের সাম করব। তাহলে এখানে দেখো যে এটা প্লাসে আছে, এখানে মাইনাসে আছে, এগুলো তো একদম সেলফ এক্সপ্লেনেটরি, এগুলো দেখেই বোঝা যাচ্ছে কি বলতে চাইছি। এখানে দেখো এ বি সম্বন্ধে একটা আমি কমেন্ট করছি। এ বি, এখানে আমি কেবল এ বি কে আমি রিয়েল নাম্বার ধরছি, কিন্তু এইখানে আমি বেসিক্যালি এইটাকে এইখানে আলোচনার সুবিধার জন্য দেখো ডিজিট সামের এই যে কনসেপ্ট, এটা অনেক বেশি কনসেপ্ট, এটা মানে এর বিস্তৃত আলোচনা করা আছে নাম্বার থিওরিতে। যদি ফার্দার পড়তে চাও, যেখানে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো বা কোনো বই দেখতে পারো। তো এখানে আমরা আলোচনা খুবই সিম্পল ন্যাচারাল নাম্বারের জন্য সীমাবদ্ধ রাখবো, ন্যাচারাল নাম্বার এবং ডেসিমেল নাম্বার। এবং ডেসিমেল নাম্বারে আমরা তোমার রেকারিং ডেসিমেল, মানে এরকম টাইপের রেকারিং ডেসিমেল বা রিপিটিং ডেসিমেল, এবং তোমার হচ্ছে অমূলদ সংখ্যা, এইগুলো নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, আমরা এখানে সিম্পল, যেগুলো সিম্পল ফ্র্যাকশনের ফলে আসে, নন রিপিটিং সেই সমস্ত ফ্র্যাকশন ডেসিমেল, তাদের ডেসিমেল রূপটা, আর অথবা ন্যাচারাল নাম্বার, এইগুলো নিয়ে আলোচনা করব। মানে আমরা ধরো এই 300 করলাম, বা এই রকম 369.50 এরকম সিম্পল ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব, ডেসিমেল পার্ট নিয়ে আলোচনা করব। আমরা কোনো তোমার হচ্ছে এই রিপিটিং ডেসিমেল বা ইরেশনাল নাম্বার এগুলো নিয়ে আলোচনা করব না। এ বি ওইগুলো আলোচনা করিনি। ওর জন্য কি হয় তার ডিটেল থিওরি আছে, সেগুলো আমাদের কোথাও কাজে লাগবে না, আর ওইগুলো আলোচনা করা এখানে মানে কোনো যুক্তিযুক্ত নয়। ঠিক আছে, এখানে আমরা যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে সেগুলোই আমি আলোচনা করছি। তো এখানে দেখো যোগ বিয়োগটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে আমি তাহলে একটা উদাহরণ দেখো যে আমি কি বলতে চাইছি। ধরো তুমি 123-এর সঙ্গে 72 যোগ করছো, তাহলে এখানে কত আসছে, এটা 5, আর এদিকে আসছে 19। এবার দেখো আমি বলছি যে এইটার ডিজিটাল সাম যদি নিই, ডিজিটের সাম যদি করি ডিএস, তাহলে এটা কত আসছে তোমার 10, 15, 15কে আবার তোমার 15, আবার এর রিডিউস সাম আসছে 6, তার মানে এদিকে 6 আসছে। এদিকে দেখো দুটোর ডিজিটের সাম যদি আমি নিই, আমি এখানে একদম করে দিচ্ছি, দেখো এইদিকে আসছে এটা 6, আর এইদিকে কত আসছে 9, 6, 9, 15, এরও রিডিউস সাম আসছে 6, আলটিমেটলি 6। তাহলে এইখানে দেখো দুদিকেই রিডিউস সামটা, এই রিডিউস ডিজিট সামটা একই আসছে। 15-র দিকে তাকিও না, এটা কিন্তু এরকম হতে পারতো যে ধরো 7 আর 8 এলো, আলটিমেটলি আমরা রিডিউস ডিজিট সামের দিকে তাকাবো। তাহলে এইটা বিয়োগের ক্ষেত্রে একটা করে দেখো একই রকম আসবে, বিয়োগটা তো কিছু নয়। তাহলে তোমার পজিটিভ আর নেগেটিভের এটা বোঝা গেল। এইবারে আমরা গুণেরটা দেখব। গুণের একটা আমরা দেখি, দেখো 12-র সঙ্গে যদি আমরা 15 গুণ করি, তাহলে এটা কত আসে 180। আমরা সিমিলারলি এইটার ডিজিট সাম কত 9, আর এই দিকের এইটার ডিজিট সাম কত 3, এইটার ডিজিট সাম কত 6, 3, 6, 18। দেখলে আমি বললাম যে রিডিউস ডিজিট সামের দিকে আমি ফোকাস করব। এখানে দেখো 18 হলে এখানে 9 এসছে, হ্যাঁ, কিন্তু 18কে তো আমি আরেকবার রিডিউস করতে পারবো, 1 + 8 9, তার মানে দুদিকেই হোল্ড করছে, তার মানে আমার 3-এরটাও ট্রু, 1, 2, 3 মোটামুটি বোঝা গেল, এখানে হোল্ড করলো। আচ্ছা, এখানে আরেকটা দেখো যে ডেসিমেল নাম্বারের জন্য এটা কীরকমভাবে হোল্ড করে। ধরো একটা সংখ্যা আছে 1.24, এটাকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত আসছে 3.72। দশমিকের সংখ্যাটা আছে, এখানে দশমিক থাকলেও আমরা ওটার উপর বদার করব না। কেন করব না, আমরা এই ভাগ যখন করব তখন বলবো। তো এখানে বলছি যে দশমিক থাকলেও আমরা করব না, সিম্পল দ্বারা আমরা যেমনভাবে তার রিডিউস ডিজিট সাম করছি সেভাবেই বের করব। তাহলে এইখানে তোমার আগে আমরা এই রেজাল্টটার বার করি। তাহলে এখানে কত আছে 9 আর 3 12, তাহলে এখানে আলটিমেটলি তোমার রিডিউস ডিজিট সামটা কত আসছে, ডিজিট সামটা তোমার আসছে 3, 12, তার মানে 1 + 2 3। এদিকে কত আসছে 7, আর এদিকে তো 3, 3 7 কত 21, তাহলে এর ডিজিট সাম কত 21-এর ডিজিট সাম কত 3। দেখো হোল্ড করছে, তার মানে এখানে যেটা বলেছিলাম যে আমরা সিম্পল ফ্র্যাকশনের জন্য এগুলো হোল্ড করবে, কোনো অসুবিধা নেই। আর এবারে শুধু তার মানে ভাগটা বাকি আছে। তো এখান থেকে এই প্রপার্টিগুলো দেখে একটা অনেকটা মনে হচ্ছে এটাতেই তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে যেটা থাকে, মানে মাস এবং এনার্জি কনজারভেশনের মতো সেরকম ব্যাপারটা,
মানে তোমার ডিজিট সামটা দুদিকেই কনজার্ভড হচ্ছে, অপারেশন আগে পরে দুদিকেই কনজার্ভড হচ্ছে, রিডিউস ডিজিট সামটা, এখানে সবসময় রিডিউস ডিজিট সাম বলছি। তাহলে এখানে আমি পরিষ্কার করি, এরপরে আমি ভাগের এই প্রপার্টিটা দেখব। দেখো ভাগের যখন এটা থাকে তখন এইটা একটু ব্যাপারটা ক্রিটিক্যাল হয়। কিরকম হয় সেটাকে দেখো, যে ধরো এরকম এখানে আমি কি লিখেছি, ডিজিট সাম অফ এ বাই বি, এটা ডিজিট সাম অফ এ, এইখানে ভাগের জায়গায় আমি এটাকে গুণ করেছি একটা ইকুইভ্যালেন্সি, বি এর একটা ইকুইভ্যালেন্ট ডিজিট সাম দিয়ে। ইকুইভ্যালেন্টটা কি সেটা আমি একটু পরে বলছি। আর এখানে দেখে নাও যে বি সমান 2 4 5 8 দেখেছি, তার মানে এখানে দেখেছো 3-এর কোনো কোনো সংখ্যাকে আমি নিইনি। কেন আমি এখানে সিঙ্গেল ডিজিটগুলো করেছি, আমি কেন 10 12 নিইনি, 13 14 এরকম নিইনি? কারণ আমরা জেনেছি যে রিডিউস ডিজিট সামের ভ্যালু 1 থেকে 9-এর মধ্যে হয়। জিরোকে এখানে আমরা আলোচনার মধ্যে আনছি না, জিরো তোমার ডিজিট সাম আসবে সবগুলো জিরো হলে, যেটা এফেক্টিভলি 9কেই বোঝায়, তো সেগুলো আমি আলোচনার মধ্যে আনছি না। এখানে 2 4 5 8, তো সংখ্যাগুলো কি কি টোটাল 1 থেকে 9, তার মানে কি কি অ্যাবসেন্ট আছে এখানে, 3 6 9, 3-এর মাল্টিপিলগুলো অ্যাবসেন্ট আছে। সেটা কেন, আর আগে যেটা বলে ওই তোমার ডেসিমেল করলাম, সেটাই ডিভিশনের জন্য আমরা এখানে বুঝবো। দেখো এটা আমরা যদি একটা সংখ্যা করি, দেখো যে 64, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এদিকে কত আসবে 16। ঠিক আছে, এবারে এইখানে আমার একটা আছে ডিজিটাল ডিএস ইকুইভ্যালেন্ট, ডিজিট সাম ইকুইভ্যালেন্ট। আমরা এখানে ভাগের জন্য সরাসরি এটাকে ভাগ করি না, মানে আমার এইখানে তোমার ডিজিট সাম কত আসছে 1, নিচে আসছে 4, এখানে সেরকমভাবে কোনো অপারেশন করা যায় না। ডিজিট সামে তুমি এরকম ভাগ করতে পারো না। ডিজিট সামে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, দেখো সেটা এই ইকুয়েশনটাকে আমি যদি ট্রু ধরে নিই, তাহলে আমি একটা অপারেশন করতে পারি। দেখো এইদিকে আসছে 7, এইদিকে তোমার ডিজিট আসছে 7, আমি যদি এইদিকে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা কত আসছে 4 7 28। দুটো ডিজিট সামটাকে আমি এই ডিজিট সামগুলোকে গুণ করছি, এটা ডিজিট সাম, এটা ডিজিট সাম ফরম্যাটে সবটা লিখেছি। তাহলে এইখানে তোমার এইদিকে আছে 1 চলে এলো, এইদিকে 4-এর সঙ্গে 7 গুণ করলাম 28, 28-এর রিডিউস ডিজিট সাম কত 10, 10-এর আবার কত 1। দেখো এইদিকে 1-এর সঙ্গে হোল্ড করছে, তো আমরা তো জানি তো বেসিক্যালি এই ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারি 4 × 16, তার মানে এই আকারে যখন লিখছি এদিক থেকে আসছে 1, আর এদিক থেকেও তোমার আসছে 1, এদিকে 7 4, এদিক থেকেও তোমার আসছে 1, তার মানে ভাগটাকে এফেক্টিভলি আমি গুণে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এটা একটা মেথড, এটা দিয়ে আমি মানে 3 নম্বর ফর্মুলা দিয়ে এই ফর্মুলাটাকে আমি জাস্টিফাই করতে পারি। আরেকটা আছে ইকুইভ্যালেন্টের ফর্মুলা। ইকুইভ্যালেন্টটা কি, যখন আমি 4 দিয়ে ভাগ করব, এটা ইকুইভ্যালেন্টলি এটাকে আমি গুণ বলতে পারি কত দিয়ে, তোমার হচ্ছে 7 দিয়ে, 4-এর ইকুইভ্যালেন্সি 7, ডিএস ইকুইভ্যালেন্ট আমি এখানে একটা লিস্ট করছি, এটা হচ্ছে তোমার হচ্ছে 7 ডিএস ইকুইভ্যালেন্ট, এইটা তোমার 2-এর জন্যে এটা আসছে তোমার 5। সিমিলারলি এইখানে তোমার এটা 5-এর জন্যে আসবে 2 ডিএস ইকুইভ্যালেন্ট, আর আরেকটা ডিএস ইকুইভ্যালেন্ট 8-এর জন্যে এটা আসবে 8, 8-এর জন্য 8ই আসবে, মানে 8 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে গুণ করা হতা। ঠিক আছে, আর এইখানে আছে, তাহলে এই অঙ্কটাকে আমি যদি ডিভিশন দিয়েই করতে পারি, ডিভিশন নিয়ে আমি রাখতে চাইছি, তাহলে দেখো বেসিক্যালি আমি কি করব, এখানে 64-র জন্য ডিজিট সাম 1 আসছে, এটাকে আমি কি বলেছি, এটা ইকুইভ্যালেন্টলি কি, যে এইদিকে যে সংখ্যাটা আসছে সেইটার সঙ্গে আমি ইকুইভ্যালেন্ট 4-এর ইকুইভ্যালেন্ট ডিজিট সাম কত 7, তার মানে 7 একে 7, দেখো এই দিক থেকে তোমার আসছে 7 16, এটারও ডিজিট সাম আছে 7, তাহলে এলএইচএস আর আরএইচএস দুটো মিলে গেল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই মিললো। ঠিক আছে, এবারে এখানে যদি তুমি ধরো আরেকটা আমি 2 দিয়ে দেখো, সাপোজ আমি এটা সিম্পল করছি, 6 দিকে 2 দিয়ে ভাগ করছি, কত আসছে 3। দেখো তাহলে আমি বলছি যে এদিকে 6 আছে, 6-এর ডিজিট সাম তো 6, আর 2-এর এই ভাগে আমি যদি রাখতে চাই তাহলে ইকুইভ্যালেন্ট দিয়ে করতে হবে, 2-এর ইকুইভ্যালেন্ট কত 5, তারপরে 5 6 30, 5-এর সঙ্গে 6 গুণ করলে 30, তার মানে ডিজিট সাম কত 3, এদিকেও 3 এসছে, আমি অরিজিনালি ভাগ করার পরে এদিকে ডিজিট সাম অফ 3 ইজ 3, তাহলে 3 এসছে, এদিকেও 3 এসছে, তাহলে দুদিকে দুপক্ষ মিলে গেছে, তাহলে আমার এটা হোল্ড করছে। এবার একটা প্রশ্ন জাগতে পারে যে ইকুইভ্যালেন্ট আমি কোথা থেকে পেলাম, এগুলো আমি কি করে মনে রাখবো, আমি তো ভুলেও যেতে পারি। এটা খুবই সহজ, অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে দেখো, 4কে আমি এইখানে
2কে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে কি, এটা 0.5 দিয়ে গুণ করা, এটা তো 0.5। তার মানে আমি একটু আগেই দেখেছি যে বলেছি যে আমরা যখন এরকম ডিজিট সাম করি ওই তোমার ডেসিমেলে, ডেসিমেলের আমরা মাথা ঘামাই না, ডেসিমেল টেসিমেল থাকুক ওসব কিছু এসে যায় না, আমরা শুধু সংখ্যাটাকেই ধরবো। আর এর একটা কারণও আছে, দেখো যে এইটাকে আমি যদি তুলি এখানে নিচে 10 আসবে, 10-এর জন্যে 10 10 বা এখানে যদি ধরো আরও সংখ্যা থাকতো, এইখানে 100 যাই থাকতো, একের পিঠে যতগুলোই শূন্য থাকতো, এর ডিজিট সাম কত, 1, এর ডিজিট সাম 1। সুতরাং ডিজিট সাম যদি 1 হতো ভাগ করতে কোনো অসুবিধা নেই, অন্য সংখ্যা থাকলে ভাগ করতে তখন আমাকে এরকম ইকুইভ্যালেন্টলি বা এদিকে ডান দিকে গুণ করতে হয়, কিন্তু 1 থাকলে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি সেইগুলোর অ্যাকচুয়াল, তার মানে আমাদের ফ্যাক্ট তার ডেসিমেল ফর্মটা দিয়ে গুণ করে দেওয়াটাই, ডেসিমেল ফর্মের ডিজিট সাম দিয়ে গুণ করে দেওয়াটাই মানে আমাদের উত্তরটা দিয়ে দেবে। দেখো এখানে একটু ক্লিয়ার করে দিই, আর জায়গা নেই। 4-এর জন্য কি বলেছিলাম, 1-এর 4, এখানে এটা মানে কত, এটা 0.25 দিয়ে গুণ করা, 1-এর 4 4 দিয়ে ভাগ করা মানে 0.25 দিয়ে গুণ করা, এর ডিজিট সাম কত, 7, এইটা 2 + 5 7। তেমনি 1-এর 5-এ কত, 0.2, ওই জন্য এর ইকুইভ্যালেন্ট 2 এসছিল। একটু আগে ভিডিওতে আগে করে ওই লিস্টটা তুলে নিতে পারো। তেমনি 1-এর 8 সমান কত, 0.125, এর ডিজিট সাম আমি কত লিখেছিলাম, 8। তাহলে এরকম তুমি বুঝে দেখা, 8 দিয়ে আমি একটা দেখাচ্ছি, 32কে যদি আমি 8 দিয়ে ভাগ করি এখানে ডিজিট সাম কত আসছে, 5। 8-এর জন্য আমি কি করি, 8-এর 8ই আসবে, তাহলে 8 5 40, এটা গেল আমার এই দিকের অপারেশন। রাইট হ্যান্ড সাইডে অ্যাকচুয়াল ভ্যালুটা কত, এটা 4। দেখো এই দিকে ডিজিট সাম কত, 4 + 0 = 4, আর এই দিকেও আমার 4 এসছে অ্যাকচুয়াল মেথডে, মানে ভাগ করার ফলে 4, তাহলে 4 4 দুদিকে মিলে গেছে। তাহলে এটা বোঝা গেল। এইবারে আরেকটা ব্যাপার, যে ওইখানে আমি যে 3 6 9 এইগুলোকে বাদ দিয়েছিলাম, 3 6 9 যে এইগুলোকে বাদ দিয়েছিলাম, সেটা একটু দেখো ব্যাপারটা কেন। দেখো যে এই যে এইখানেই যে ভাগ করেছি, এই 1-এর 4 1-এর 5 নিয়েছি, এইগুলো তো রিপিটিং ডেসিমেল দিচ্ছে না বলে আমরা ডিজিট সামটা করতে পারছি, কিন্তু 1-এর 3 তো তোমার এটা রিপিটিং ডেসিমেল দেবে। আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যে রিপিটিং এর জন্য আলাদা থিওরি আছে, এর মানে অনেক ভাস্ট থিওরি আছে তোমার ডিজিট সামে, সেগুলো আমার এখানে লাগবে না, আমি বলছি না, এগুলো আলোচনার মধ্যে রাখছি না। তো এর জন্য এই 1-এর 3 এরকম রিপিটিং করতে পারে, তো এর ডিজিট সাম তোমার করা তো এটা ইনফাইনাইট হয়ে যাবে এরকমভাবে। তোমার 1-এর 6-এর জন্যেও তোমার আসবে, 1-এর 9-এর জন্য তোমার রিপিটিং হবে টার্মগুলো। সুতরাং ওইখানে আমরা করব না, আমরা বেসিক্যালি এইগুলোর জন্য। আর আমরা যে সমস্ত প্রবলেম করবো সেখানে বেসিক্যালি সমস্ত এরকম ন্যাচারাল নাম্বার, এখানে রেকারিং ডেসিমেল এসব আসার কিছু নেই। আমরা তো অর্ধেক অঙ্কে তোমার যেসব অঙ্কে লাগাবো, ডিজিট সামের আমি দেখেছো নাম্বার সিস্টেমের অঙ্কে লাগাবো, আমি বলেছি এই অঙ্কগুলো তোমার আর এমনি বেসিক্যালি ক্যালকুলেশন করতে লাগে, প্লাস হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে লাগে। কম্পাউন্ড ইন্টারেস্টে ধরো কীরকম আমি লাগবে, আমি এটা এখানেই উদাহরণ দিচ্ছি, একটা অঙ্ক আমরা এখান থেকে যদিও দেখবো, তো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা টাকা আছে 10,000 টাকা, এটাকে আমি 12% সুদে আমি 2 বছর করব, তাহলে কত সুদে মূল্য হবে, বেসিক্যালি এইটা তো করব। তাহলে উত্তর মেলানোর জন্য আমরা কি করব, এফেক্টিভলি দেখো নিচেরগুলোর জন্য তো বাজার করা দেন, এটা তো 1.25 1.25 ফ্যাক্টরটা আসছে, এটাও 1 আসছে, বা এটা তুমি ধরো 2 আসছে, 2000 টাকা আছে, তাহলে বেসিক্যালি ডিজিট সাম 2, এইখানে ডিজিট সাম কত আসছে 4, এদিকে 4, তার মানে 4 4 দুগুণে 8, 8 4 32, তাহলে 32 এফেক্টিভ ডিজিট সাম কত 5। তার মানে অ্যান্সার যে 4টে অপশান থাকবে তার ডিজিট সামটা আমি যেটা 5 মিলবে সেটাই আমার উত্তর হবে, সেটাই উত্তর যেটা 5 হবে। এইবার কি হয়, এইখানে একটা ব্যাপার যে ডিজিট সামের টেকনিকটা কোথায় এফেক্টিভলি লাগানো যায় সেটা এখানে বলছি। আমি যখন এই চ্যাপ্টার করব ডিজিট সাম, আমি অবশ্যই ডিজিট সাম দিয়ে আমি ট্রিকি প্রবলেম সলভ করব, কিন্তু সেখানে আমরা ডিটেলে বলবো। এখানে আমি তো থিওরি পার্টটা আমি বলে নিচ্ছি, আর এর তো অ্যাপ্লাই অলরেডি এলসিএম চ্যাপ্টারে আর তোমার এই নাম্বার সিস্টেমে করে রেখেছি। থিওরিগুলো এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যে অ্যাসোসিয়েটেড থিওরি তোমার কিউরিসিটি জাগতে পারে যে ব্যাপারে আরও কিছু জানার, যেমন এই সমস্ত জটিল ইকুইভ্যালেন্টের থিওরি কোথাও তোমার লাগবে না, তবুও জাস্ট জেনে রাখা ভালো আর কি। তাহলে এখানে দেখো যে অপশানগুলো যদি তোমার একই রকম থাকে, জাস্ট নাম্বারগুলো ডিজিটগুলো একই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তখন এই ডিজিট সামটা তোমার ফেল করবে না, ডিজিট সামটা হোল্ড করে, কিন্তু মানে তুমি অপশানগুলোকে এলিমিনেট করতে পারো না। ধরো 4টে অপশান তোমার এই কেসেই দিয়ে দিয়েছে 4 1 0, এরকম আরেকটা অপশান দিয়েছে 2030,
আরেকটা দিয়েছে 3020। দেখো সবগুলোতেই ডিজিট সাম 5 আসছে, তাহলে তুমি কি করে বাঁচবে? তার মানে ডিজিট সাম দিয়ে সবসময় অপশন এলিমিনেট করতে পারবে না। ডিজিট সামে সচরাচর যে অপশনগুলো তোমার একটা দুটো ডিজিট আলাদা করে ওরা দেয়, যে এরকম দিল 4010, 4000, 4030, এরকম দিল, তখন তুমি চট করে এলিমিনেট করে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা ডিজিট সামের দিয়ে এরকম কিছু অঙ্ক করবো, একটা অঙ্ক একটু পরেই দেখবো। আরেকটা এখানে ডিজিট সামের দুটো ইম্পর্টেন্ট আমি এখানে প্রপার্টি বলবো। সেটা হচ্ছে যে এইগুলো তো গেল ফর্মুলা, কিন্তু অ্যাকচুয়ালি বের করার সময় যেটা আমরা কিছু অবজারভেশন আছে সেগুলো বেশি কাজে লাগে। সেই দুটো ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলবো। সেটা হচ্ছে 1 নম্বর, যে কোনো এরকম ডিজিট সামে যখন ক্যালকুলেশন করছো সেখানে যদি 9 যোগ হয়ে থাকে বা 9 যদি গুণ হয়ে থাকে, 9 যদি গুণ হয়ে থাকে কোনো সংখ্যার সঙ্গে, তাহলে ডিজিট সাম অবশ্যই 9 হবে। কেন? দেখো একটু খেয়াল করে, যে 9 দিয়ে সেই সংখ্যাটার মধ্যে আছে মানে কি, 9 আমরা কি জানি যে সেটা হচ্ছে তার ডিজিটের সামটা। 9 ডিভাইসিবিলিটিতে কি পড়েছো, যে ডিজিটের সামটা 9 দিয়ে ডিভাইসেবল হয়। তার মানে এবার দেখো 9 যে 9 দিয়ে ভাগ যায় যে সংখ্যাগুলো, একটু দিকে খেয়াল করো, 18, তোমার 72, 729, এই সংখ্যাগুলো দেখো ডিজিটের সামগুলো সবসময় 9 মাল্টিপিল তো হয় 9 জন্য। এটাকে রিডিউস করতে করতে আলটিমেটলি তুমি 9 চলে আসবে। এখানে 18কে রিডিউস করে 9, তার মানে 9 দিয়ে যে সংখ্যাই গুণ হয়ে থাকবে, এদিকে তোমার আর ডিজিটের ক্যালকুলেট করার দরকার নেই। মানে তুমি ধরো না একটা গুণ পেলে 3 ইন্টু এখানে 6 ইন্টু এখানে 723 ইন্টু 17, এরকম বাজে গুণ পেলে, দেখো এইখান থেকে একটা 3 পেয়ে 9 এসে যাচ্ছে, তাহলে এই গুণটা করার কোনো দরকার নেই। এখানে ডিজিট সাম ক্যালকুলেট করার কোনো দরকার নেই, এটার আলটিমেট হচ্ছে ডিজিট সাম 9 হবে। এটা একটা প্রপার্টি গেল। আরেকটা প্রপার্টি হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেগেটিভ ডিজিট সাম। যেমন তুমি পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার আমরা কি দেখেছি, আমরা নর্মালি পজিটিভ দিয়ে কাজ করি এতদিন, কিন্তু অঙ্কের সুবিধার জন্য আমরা নেগেটিভে কনভার্ট করে কোনো কোনো অঙ্কে আমরা উত্তর বের করেছি। তো তেমনি এখানেও নেগেটিভ ডিজিট সামে কি হবে, যে ওই যে সংখ্যাটা হবে নেগেটিভ সেটা 9-এর সঙ্গে কনজুগেট হবে। মানে আমি ধরো -3-এর সঙ্গে -7 গুণ করছি, এটা কত আসছে 21, এটা আমি 9-এর রেসপেক্টে কনজুগেট হবে, তাহলে এর পজিটিভ ডিজিট সামটা কত হবে 4। এটা 9 থেকে বিয়োগ করছি, 9-এর রেসপেক্টে কনজুগেট, তাহলে এটা 2। এটা কত আসছে, এটা তোমার আসছে 2, তাহলে এদিকে এদিকে 6 আছে, তাহলে 6 দুগুণে 12, তাহলে তোমার ডিজিট সাম 3। এদিকে 21-এরও ডিজিট সাম হচ্ছে 3। দেখো দুদিকে হোল্ড করছে। তার মানে এরকম অনেক সময় আমরা উত্তরটা বা কোনো অঙ্কে উত্তর একটা নেগেটিভ আছে, তাহলে উত্তরে এদিকে তোমার বেরোলো 2 আর রাইট হ্যান্ড সাইড থেকে বেরোলো হলো 7, তুমি আজ মিললো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা নেগেটিভে বেরিয়েছে, তাই এটাকে পজিটিভে কনভার্ট করলে এটা 9 থেকে বিয়োগ করে দিতে হবে, তার মানে এর পজিটিভ ডিজিট সাম আসবে 7। ঠিক আছে, তো এরকম কিছু কনসেপ্ট আছে, এগুলো খুব রেয়ারলি লাগে। ওই কিছু অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক বা সিম্পলিফিকেশন হয়তো লাগতে পারে, নর্মালি খুব কমই লাগে এই জাতীয় নেগেটিভের কনসেপ্ট। ঠিক আছে, যাই হোক, এখানে বললাম দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি। এবারে একটু আগেই যেটা বলছিলাম যে ওই প্রবলেমটায়, যে আমরা কতটা এফেক্টিভ, এই ডিজিটাল সামের টেকনিকটা কতটা এফেক্টিভ, এইটা সম্পূর্ণ নির্ভর করবে অপশানের উপরে। অপশানগুলো কীরকম দিয়েছে সেইটা। আর একটা ব্যাপার, এই অপশানগুলো দেখে একটা ব্যাপার বুঝতে পারছো, যে ডিজিট সামে আমরা অপশানটা কিন্তু ইউনিকলি বার করতে পারবো না, যে ওই যে যেখানে 3টেতে 5 আসছে, মানে তুমি একটা ধরো গুণ আছে, ধরো একটা গুণ তোমাকে দিয়েছে এরকম 12-র সঙ্গে তোমার ধরে নাও 14, তো একটা গুণ ফেলে কিছু একটা আসছে। ঠিক আছে, তো এর ধরো ডিজিট সাম এদিকে আসছে 3 আর এদিকে আসছে 5, 15, তার মানে ডিজিট সাম 6 আসছে। তো এই দিকে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা তুমি কনস্ট্রাকশন নিয়ে তুমি কোনো মন্তব্য করতে পারবে না, তুমি তা শুধু ডিজিট সামটা নিয়ে মন্তব্য করতে পারবে যে সেটা 6 হবে। সেইটা যদি এই রকম ফর্মেও হয় বা এরকম ফর্মেও হয়, তুমি সেটা বলতে পারবে না, বলতে শুধু পারবে ডিজিট সামটা হোল্ড করবে। সুতরাং এই মানে এটা একটা লিমিটেশন, ডিজিট সামের একটা লিমিটেশন। ডিজিট সামটা ইটসেলফ খুবই ভালো কনসেপ্ট, কিন্তু ডিজিট সামের এটা লিমিটেশন। এই জন্যে আমরা এই অপশানগুলো কষার আগে মানে দেখে নিতে হয় যে ডিজিট সামটা কত, আর এইগুলো কয়েকদিনের মধ্যেই এগুলো হয়ে যাবে। আর যেখানে এখন যেন গুণের বললাম, আরেকটা হচ্ছে ক্যালকুলেশনের এফেক্টিভ মেথড এখানে বলি, সেটা হচ্ছে যখন যোগ হয়ে থাকে, যেটা 3 আর 9 ডিভাইসিবিলিটিতেও শিখেছিলাম, যে আমরা অ্যাকচুয়ালি যোগ করি না, ইন্ডিভিজুয়ালি সংখ্যাগুলোকে কাটতে কাটতে যাই। তাহলে এখানেও তুমি ধরো এরকম একটা সংখ্যা আছে
37। এর যদি আমি ডিজিট সাম করি, দেখো যখনই এখানে 9 থাকবে বা কোনো দুটো সংখ্যার যোগ বলে 9 আসছে, সেইগুলোকে এলিমিনেট করে দাও। 9 কিছু কন্ট্রিবিউট করবে না, 9-এর কোনো কন্ট্রিবিউশন হবে না। এখানে দেখো তুমি দেখো 3 7-এর ফলে আসছে কত 10, তার মানে এখানে ডিজিট সাম আসবে 1। দেখো আমি যদি 9ও যোগ্য করতাম তাহলে এদিকে কত আছে 10 19, 19-এর যোগ করার ফলে কত আসছে 10, তার মানে আলটিমেটলি একই আসতো। ঠিক আছে, তার মানে আমি যখন বলছি যে 9 3 7 এরকম করবে, তখন এরকম 9 থাকলে এগুলোকে ধরার দরকারই নেই। বা তোমার এরকম আছে 9 3 6 2 3, এরকম একটা সংখ্যা আছে 3 6 9 আসছে, এখানে 9 আসছে, এইগুলোকে আলোচনার মধ্যে আনার দরকার নেই। ডাইরেক্ট এখান থেকে বসিয়ে দেবে যে 2 + 3 5, তার মানে ডিজিট সাম 5 আসছে। তুমি এটা ক্যালকুলেট করে দেখো, 9 9 18 আর 5 23, 23-এর ডিজিট সাম আসছে 5, রিডিউস ডিজিট সাম আলটিমেটলি 5 আসছে। তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক। তার মানে এই ফর্মুলাগুলোর পাশাপাশি এটা খুবই এফেক্টিভ। এই দুটো প্রপার্টি মনে রাখবে যে 9 দিয়ে গুণ করলে, আর আমার চেক করা দরকার নেই, সেটা 9 আসবে। আর এই দিকে যখন আমি ডিজিট সাম বের করব, মানে অ্যাকচুয়ালি তো আমাকে ডিজিটগুলো সাম নিতে হবে ডিজিট সাম বের করার জন্য, তখন 9 বা যে সংখ্যাগুলো যোগ বলে 9-এর কনজুগেটে আছে যে সংখ্যাগুলো, সেগুলোকে আমি চট করে এলিমিনেট করে দেবো। বাকি সংখ্যাগুলো যেগুলো পড়ে আছে, সেইগুলো এরকম 2 3 পড়ে আছে, সেইখানে আমরা ডিজিট সামটা বার করব, সেটাই আমার ওই ডিজিট সাম দেবে। ঠিক আছে, তাহলে নিজে নিজে কিছু নাম্বার এবং ইকুয়েশন নিয়ে এই প্রপার্টিগুলো নিয়ে একটু দেখো। তোমার এই যে প্রপার্টিগুলো আছে এটাও বুঝতে সুবিধা হবে, আর এই ডিজিট সামটা কী করে কুইকলি ক্যালকুলেট করতে হয় এই প্রপার্টিগুলো দিয়ে, যেটা দুটো বললাম, এটা দিয়েও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমরা একটা ডিজিট সামের একটা প্রবলেম দেখি। এখানে যে অঙ্কটা আছে এটা আমরা এলসিএম এই শেপে করেছিলাম, এই অঙ্কটাই আবার রিভিজ করছি। এই অঙ্কটা অবশ্য আমি এখানে ঠিক খুব একটা ভালো চুজ করিনি। এই অঙ্কটায় তুমি রিডিউস ডিজিট সামের কনসেপ্টটা অ্যাকচুয়ালি সেরকমভাবে আসছে না, শুধু ডিজিট সামের কনসেপ্টটা আসছে। কিন্তু অন্যদিকে কীভাবে ওই অপারেশনটা কীভাবে কাজ হয় সেটা এটা দিয়ে বোঝা যাবে অন্তত। তো আর যেসব ডিজিট সামে যেভাবে অঙ্ক হবে সেগুলো তো আমি বলেছি, যেমন বলেছি যে ওই কম্পাউন্ড ইন্টারেস্ট বা ওই সমস্ত চ্যাপ্টারে যেখানে যেখানে পাবো আমি সেখানে আলোচনা করব। তো এই অঙ্কটা যা হোক দেখা যাক, আমরা একবার করেছি তো আরেকবার দেখি করি। এখানে বলেছে 6 ডিজিট নাম্বার, সেটাকে 4 6 10 15 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, তাহলে ওই যে সংখ্যাটা আছে লিস্ট নাম্বারটা পাচ্ছি 6 ডিজিটের, সেটার সাম অফ ডিজিট কত। তাহলে সংখ্যাটা যদি n হয়, এটাকে যদি 2 দিয়ে বিয়োগ করে দিই, সেটা 6 দিয়ে ডিভাইসেবল। 6 দিয়ে ডিভাইসিবিলিটিটা বা 15 দিয়ে ডিভাইসিবিলিটিটা আমি কেন চেক করছি, কারণ এইখানে ডিজিটের সাম আছে। দেখো 3 9 এগুলোর সঙ্গে একটা ডিজিট সামের ইনহেরেন্ট একটা তোমার সাদৃশ্য আছে, কারণ এর সঙ্গে একটা মিল আছে। তো এখানে কি ব্যাপার, ডিজিট 3 আর 9 ডিভাইসিবিলিটিতে কি করি আমরা, সংখ্যাটার কি করি, ডিজিট সামই তো করি। বলি যে সংখ্যাটার ডিজিট সাম যদি 3 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ডিভাইসেবল হবে, যদি সংখ্যাটার ডিজিট সামটা 9 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে 9 দিয়ে ডিভাইসেবল হবে। তো যাই একটা সংখ্যা ধরো তোমার 123, এটাকে তুমি ডিজিট সামে তুমি যদি করো 6, এটা 3 দিয়ে ডিভাইসেবল হয়, তার মানে এই বড় সংখ্যাটা 3 দিয়ে ডিভাইসেবল হয়। তাহলে এই জন্যই আমি ডিজিট সামের জন্য এই অঙ্কটা চুজ করেছি। তাহলে এখানে দেখো যে আমি যদি এদিকে ডিজিট সামটা ভাবি, তো এর আমরা ডিজিট সামে এখানে আমি অ্যাকচুয়ালি রিডিউস ডিজিট সামটা ভাবছি না, এটা যেটা আসবে সেটা থেকে এই দিকে ডিএস নিলে 2, ডিজিট সাম অফ 2 কত 2, তাহলে দুটো যদি বিয়োগ করি সেই যে সংখ্যাটা আসবে সেটা তো অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো যে এই সংখ্যাটার ডিজিট সামটা কোনটা হওয়া পসিবল, 3 দিয়ে তুমি একবার ভাবো, এখানে যদি 3 বসাও এখানে তো 2 বসাচ্ছ, মানে এদিকে আমি ডিজিটের সামনে যে এই যে আগের প্রপার্টিগুলো বললাম সেটা এই পোর্শনটাই অ্যাকচুয়ালি হোল্ড করছে, এদিকটায় রিডিউস ডিজিট সাম আসছে না, কারণ আমরা তো জানি যে এদিকে তুমি যদি আরও একটা সংখ্যা নিতে 1 9, তাহলে তোমার আসছে কত 15। আমরা 3-এর ডিভাইসিবিলিটি চেক করার জন্য এখানেই 15তেই থামিয়ে দিতাম ক্যালকুলেশনটা, এর আর ফার্দার 6 করার কোনো দরকার নেই, কারণ 15 তো 3 দিয়ে ডিভাইসেবল, আমাদের এইটুকুই কাজে লাগতো ডিভাইসিবিলিটির জন্য, আমরা ওইটুকুই কাজে লাগে। রিডিউস ডিজিট সামটা আমরা যখন ওই কনজারভেশনটা ওই রাখতে হয় আর কি, দুদিকে এই ডিজিট সামটা হোল্ড করছে সেই সময় বের করি। ঠিক আছে, সেখানে আমি কিছু প্রবলেমই দেখিয়েছিলাম যে আমরা রিডিউস ডিজিট সাম অবধি ক্যালকুলেট করতে থাকি, সেখানে গিয়ে দেখি যে দুদিকটা মিলেছে। কিন্তু এটা তো অনেক সিম্পল অঙ্ক, এখানে অত কিছু লাগছে না। তাহলে এখানে 3 2 দেখো, এখানে কত 1 1 করলে কত, 1 তো 3 দিয়ে ডিভাইসেবল নয়, 5 5 থেকে যদি 2 বিয়োগ করি, এই 5টা কি, এটা n এর ডিজিটের সাম, ডিজিটের সাম হচ্ছে n, আমি রিডিউস ডিজিট সাম বলিনি, এখানে ডিজিটের সাম, এইখানেই আমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে আমার তো রিডিউস করার দরকারই নেই। তাহলে এইখানে দেখো 3,
এইটা 3 আছে, 3 তো এখানে 3 দিয়ে ডিভাইসিবল। পরেরটা আছে 4, 2 বিয়োগ করলে কত, এখানে 2, 6 থেকে 2 বিয়োগ করলে কত, 4। তার মানে আমার এফেক্টিভ ডিজিটের সামটা আসছে 4, তো 4 তো 3 দিয়ে ডিভাইসিবল নয়, সুতরাং একমাত্র 2 এরটা পসিবল। তার মানে বেসিক্যালি সংখ্যাটা, তুমি স্ট্রাকচারটা ভাবো, সংখ্যাটা কিরকম আছে, 6 ডিজিট বলেছে, সংখ্যাটা ধরে না এরকম আছে 0 2 0 0, এরকম হয়তো সংখ্যাটা আছে, যেটা দিয়ে এই এই চারটা জিনিস হোল্ড করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইখানে 2টা দাও তাহলে ভালো হবে, 2 বিয়োগ করার পর এইখানে 10 দিয়ে ভাগ যাবে। তাহলে এইরকম দেখো, এইটার ডিজিটের সাম কত আসছে 5, 6 ডিজিটের সংখ্যা 5। এখান থেকে যদি আমি 2 বিয়োগ করি, দেখো এইখান থেকে যদি 2 বিয়োগ করতাম তাহলে এফেক্টিভলি সংখ্যাটা কি দাঁড়াতো, এটা 1,20,000। তাহলে এটা 3 দিয়ে ডিভাইসেবল, কারণ 1 2 এর ফলে সামটা আসছে, ডিজিটের সামটা যেটা দিচ্ছি আমি 2, এখান থেকে এই 2টা কোনো জায়গা থেকে তো এলিমিনেট হচ্ছে, বা তোমার ধরো 2 + 3 এরকম আছে সংখ্যাটা, এখান থেকে 2, এই 2 এ 2 কাটছে, এইখান থেকে 3 পাচ্ছি। তাহলে বুঝতে পারলে যে সাম অফ ডিজিটটা কীভাবে কনসেপ্টটা কাজে লাগছে। মানে বেসিক্যালি আমরা যে এই আগের পেজে যে প্রপার্টিগুলো দেখলাম সেইগুলোই আমরা আননোয়িংলি ইউজ করি, এতদিন যে 3 9 ডিভাইসিবিলিটি করি সেগুলো আমরা আননোয়িংলি ইউজ করি, মানে সেটা দিয়ে ফার্দার আমরা অনেক অঙ্ক করতে পারি, সেটা তার একটা উদাহরণ এই অঙ্কটা। আর এলসিএম এইচসিএফ চ্যাপ্টারে দেখতে পারো ট্রিকি প্রবলেমসে আমি 3-4টে অঙ্ক এই ডিজিট সাম দিয়ে করেছিলাম, খুব ভালো ভালো অঙ্ক আছে সেখানে। আর পরে তো বলেছি যে পেলে আমি এই ডিজিট সাম দিয়ে বলবো যে কোনগুলো করা যায়। তো এইখানে এই অঙ্কটা গেল, এটা 2 উত্তর হবে 5। এবার আমরা নেক্সট টপিক দেখব। এখানে আমরা দেখব ইম্পর্টেন্ট নাম্বার আর ফ্যাক্টস। তো আমি বিগত কয়েকটা ভিডিওতেই বিভিন্ন জায়গায় অপশন অ্যানালিসিস করতে করতে আমি বলেছি যে এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, ওই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। তো সেইগুলো আমি এখানে মোটামুটি কিছু অঙ্ক মানে ট্যাবুলেট করছি আর কি, যে কোন কোন সংখ্যাগুলো বেশিরভাগ জায়গাতেই লাগে। আর কিছু কিছু সংখ্যা আছে, কিছু সংখ্যা সেগুলো চ্যাপ্টার স্পেসিফিক্স আছে, যেমন তোমার পরিমিতি বা তোমার জ্যামিতি যখন কষবে সেইখানে তোমার লাগবে যে 7 বাহু বিশিষ্ট বা 14 সেমি এরকম বাহু বিশিষ্ট তোমার সার্কেলের তোমার ক্ষেত্রফল বা পরিসীমা কত, এরকম কিছু তুমি যদি রেডিমেড নাম্বারগুলো মনে রাখো, ফ্যাক্ট মনে রাখো, তাহলে তোমার অঙ্কগুলো কষতে সুবিধা হবে। ঠিক আছে, অতিরিক্ত কিছু বার্ডেন করব না। তো দেখি এখানে আমরা কি কি টপিক আলোচনা করবো এর আন্ডারে। সেখানে এখানে হচ্ছে একটা টপিক আলোচনা করবো যেটা জিওমেট্রিতে প্রচুর কাজে লাগে এবং তোমার ট্রিগনোমেট্রিতেও কাজে লাগে, সেটা হচ্ছে পিথাগোরান ট্রিপলস। পিথাগোরানের ট্রিপলেটও বলা হয়, ত্রয়ীও বলা হয় বাংলায়। সেইটা কি, যে আমরা পিথাগোরান ট্রিপলস ত্রয়ী কোথায় কাজে লাগে, যে এ বি এরকম একটা সমকোণী থাকলে, ত্রিভুজ থাকলে, এখানে বলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার। এই প্রপার্টিটা যারা হোল্ড করে এ বি সি, এগুলো হচ্ছে এ বি সি তিনটে, এই এই ফর্মাট আমি লিখেছি, পরপর আছে সি। তো অবভিয়াসলি সি বোঝাই যাচ্ছে অতিভুজ অন্য যে কোনো দুটো বাহুর থেকে বড় হয় সমকোণী ত্রিভুজে, তার মানে 5 13 25 এইগুলো সব অতিভুজ। ত্রিভুজটা যদি আঁকতাম এরকম 3 4 বা এইদিকে 4 3 লিখতাম, কিন্তু সি এর জায়গায় 5 বসাতাম, খুবই ট্রিভিয়াল ব্যাপার, বুঝতে পারছো, ছোট দুটো যোগ করেই তো বড় হবে, এদিকে বড় বসালে এদিকে ছোট কি করে হবে। তো যাই হোক, পিথাগোরান এগুলো ট্রিপলেট, এই এরকম অনেক ট্রিপলস আছে। এই ট্রিপলসের সঙ্গে দেখো যে 3 4 5 থেকে আমরা আরও অনেক কিছু কনস্ট্রাক্ট করতে পারি। এটাকে যদি ধরো 2 দিয়ে গুণ করে দিলাম, 6 8 10, এটাও খুব একটা ফেমাস ট্রিপলস, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইউনিক নয়, এটা আসছে 3 4 5 থেকে। এখানে যদি 3 গুণ করি এটাকে তোমার আসবে 9 12 15। তো মূল এইটা থেকে আসছে, এইরকম মূল অনেকগুলো আছে। তো আমি এখানে সব থেকে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি এখানে লিখেছি 3 4 5 5 12 13 7 24 25 8 15 17। এইগুলো স্কুলে খুব কাজে লাগতো, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি দেখো এই তিনটে খুব কাজে লাগে, কিন্তু এইটা আমরা সচরাচর ইউজ করি না, যেটা এই কম্পিটিটিভ এক্সামে এই দুটো হামেশাই কাজে লাগে, বিশেষ করে এই 9 40 41। এটা দিয়ে কিছু টিপিক্যাল জিওমেট্রি প্রবলেম পড়ে 9 40 41 দিয়ে, মানে তুমি যদি এটা না জানো পিথাগোরান ট্রিপলেট তাহলে অঙ্কটাই সলভ হবে না, মানে করতেই পারবে না, কারণ ওখানে তুমি বসে বসে এইগুলো ক্যালকুলেট করবে না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে পিথাগোরান ট্রিপলস, এই পপুলারগুলো মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 41। ঠিক আছে, এইগুলো পিথাগোরান্সের এভাবে ফর্মুলাটা হোল্ড করে। এবার আমরা কিছু আরো সংখ্যা দেখব। এখানে একসঙ্গে অনেকগুলো সংখ্যা দেখব। দেখো এখানে মেনলি আমরা কিছু গুণফল করেছি, সেটা হচ্ছে এই এই গুণফলটা খুব কাজে লাগে। এগুলো খুব পিকুলিয়ার মনে হচ্ছে যে হঠাৎ করে 12 15 গুণফল, এগুলো আমি কেন মনে করাচ্ছি, তো এগুলো আমি এখানে বলে দিচ্ছি, যখন অঙ্ক হবে তখন আমি আমার মনে করাবো যে এই ভিডিওতে আমি বলেছিলাম।
যেগুলো খুব বেশিরভাগই রিপিট করে। আর আমি কি বলেছি, আরও কিছু আমরা নাম্বার আছে, সেগুলো আমরা সেই সেই চ্যাপ্টার স্পেসিফিক সেইখানে আলোচনা করবো। যেমন তোমার সিকোয়েন্স সিরিজে কিছু নাম্বার মনে রাখতে হয়, তোমার মেনসুরেশনে কিছু নাম্বার মনে রাখতে হয়, জিওমেট্রিতে কিছু মনে রাখতে হয়। সেগুলো যখন হবে সেগুলো বলবো। এখানে তুমি জেনারেল কিছু নাম্বার, সিস্টেমে যে অঙ্কগুলো লাগে সেগুলো আমি বলছি। 12 15 হচ্ছে 180। এটা কীরকম লাগে, প্রায় অঙ্কে তুমি ট্রিগনোমেট্রি দেখবে পাই বাই হচ্ছে তোমার 12 আছে বা পাই বাই 15 আছে, মানে তুমি চট করে তুমি এটাকে কনভার্ট করে নিতে পারবে, এটাকে তুমি ডিগ্রিতে চট করে কনভার্ট করে নিতে পারবে, ঠিক আছে, যেটা 15 ডিগ্রি। তারপরে এটা তো বহু অঙ্কে অলরেডি লাগিয়েছি। এগুলো কি বললাম না, এগুলো অঙ্কের ভিতরে থাকে, এরকম তো অঙ্ক পড়বে না, তোমাকে 12 15 তো গুণফল জানতে চাইবে না, এগুলো অঙ্কের ভিতরে থাকবে, মাথাটা কাটাতে হবে। এলসিএম এইচসিএফ চ্যাপ্টারে একটা অঙ্ক ছিল, একটা অপশানে এরকম 7-এর ডিভাইসিবিলিটি আমরা চেক করার দরকার পড়ছিল। 1008 আমি কি বলেছিলাম, এটা বেসিক্যালি 1001 + 7, তার মানে আমি যদি জানি এটা 7-এর ডিভাইসেবল, তো এটার পরে 7 যোগ করলেই 1008 হচ্ছে, তার মানে এটাও 7 দিয়ে যাবে। তো এখানে দেখো এইটা তিনটে সংখ্যা কি কি, 7 11 13, তিনটে পরপর প্রাইম নাম সংখ্যার গুণফল 1001। খুবই সুন্দর দেখতে সংখ্যাটা, কিন্তু ভিতরে এরকম তিনটে সংখ্যা লুকিয়ে আছে। তেমনি আরেকটা আছে 111, এটা 3 × 37, ঠিক আছে, 37 একটা তোমার প্রাইম নাম্বার, এটাও আসে মাঝে মধ্যেই বিভিন্ন অঙ্কেই। আর কিছু আছে এখানে আমি র্যান্ডাম কিছু সংখ্যা লিখেছি, এইগুলো জাস্ট মানে এই এই সংখ্যাগুলো মানে অ্যালার্জিক টাইপের আর কি, এগুলো মানে হামেশাই বিভিন্ন মানে তোমার ক্যালকুলেশনের মধ্যে আসবে আর তোমার মাথাটা একটু গুলিয়ে যায়। সেটা হচ্ছে দেখো 113, 113 কি, 9 × 13, 9 × 13, 119, 7 × 17, 7 × 17, 144। এটা আবার তিনটে সংখ্যার গুণফল, মানে তিনটে সংখ্যা, তিনটে গুণফলটাই খুব কাজে লাগে। সেটা হচ্ছে কি দেখো, 9 এখানে গুণ করলে তোমার কত আসছে, এটা আছে 16, এইদিকে তাহলে 2 যদি গুণ করে দিই তাহলে 18 × 8, আর এদিকে আছে 6 × 24। এটাকে আরও 3 ফিনে 4 ফারের সঙ্গে ভাঙা যাবে, আরও এইদিকে তুমি 48 করতে পারো, 3 × 48, সেগুলো দরকার নেই। এই তিনটে গুণফল খুব কাজে লাগে, বিশেষ করে 9 16 আর 8 18, এটা দেখলেই বলতে পারবে। বা 6 24, 144, কোনো অঙ্কের দরকার পড়লো 6 দিয়ে ইজিলি বসিয়ে দিতে পারবে। এই অঙ্কগুলো প্রায় এই মানে তোমার নাম্বারগুলো প্রায়ই রিপিট করে, 113, 119, 144, 729। এই এই সংখ্যাটা 9-এর কিউব তো সবাই খেয়াল করে, কিন্তু মাঝে ভুলে যায় যে এটা 27 স্কোয়ার, এটা তো 27 স্কোয়ার কি। এখানে দেখো 3-এর তুমি এখানে যদি নিয়ে নাও 3-এর স্কোয়ার আর কিউবটাকে ভিতরে নিয়ে নাও, তো 3-এর কিউব তো তোমার 27, 27 স্কোয়ার আসছে, এটা 27 স্কোয়ার 729। তেমনি হচ্ছে এইটা হচ্ছে 11-এর কিউব, এটা হচ্ছে 11-এর কিউব 1131। আরও কিউবে তোমার 11 12 13 15 25 এইসবের কিউব তোমার ওই কম্পাউন্ড ইন্টারেস্টে যখন লাগে সেখানে লাগবে, সেইখানে আমি বলবো। আবার বললাম তো চ্যাপ্টার স্পেসিফিকের নাম্বার যেগুলো আসবে সেগুলো আমি বলবো, তো এইগুলো নাম্বার থিওরিতে অ্যাপিয়ার করে বলছি বলে এখানে বলছি। যেমন আরও কিছু আমি এখানে বলছি যেটা আমি এখানে লিখিনি, যেমন তোমার ধরো একটা সার্কেল আছে যার হচ্ছে রেডিয়াস 7, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হয় 154 হবে। এটা যদি ইচ্ছে তোমার 2 দিয়ে গুণ করো, দেখো পাই আর স্কোয়ার হয়, তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি 154-এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, ওটা আসবে 616। তার মানে তুমি বুঝতে পারছো যে 7 বাহু বিশিষ্ট বা 7-এর মাল্টিপিল বিশিষ্ট, এগুলো তুমি দেখলেই বুঝতে পারবে যে 154, 616 এই জাতীয় ডিজিটগুলোই রিপিট করে, তা একটা তোমার আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এর তো অ্যাপ্লিকেশন আমি ওখানে পরিমিতিতে বলবো, যে এইখানে আরও কিছু নাম্বার মনে রাখতে হয়, তাহলে কিছু অঙ্ক সলভ হয়ে যাবে খুব সহজে। আর আরেকটা জিনিস আমি বলি, যে এইখানে যেমন পিথাগোরান ট্রিপলস হয়ে গেল, আরেকটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, 3 কিউব + 4 কিউব + 5 কিউব, এটা হচ্ছে যোগ করলে 6 কিউব হয়। এরকম আরেকটা আছে তোমার 1-এর কিউব, 6-এর কিউব, 8-এর কিউব, এটা সমান 9-এর কিউব হয়। দেখো ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করো, দেখো এইটাই আসবে। 3-এর কিউব 27, এখানে তোমার 64, 125, যোগ করে 216 আসবে। এই দুটো দিয়ে কিছু অঙ্ক মেনসুরেশনে আসে, আমি এখানে তো বলছি মানে যেটা পিথাগোরান ট্রিপলসটা বললাম, এটা স্কোয়ার আছে, এরকম কিউবের 3টে কিউবের আর একটা কিউবের এখানে এরকম একটা অঙ্ক আছে। কীরকম অঙ্ক আছে এইগুলো, ধরে নাও এরকম বলে দেয় যে 3টে ছোট গোলক আছে, 3টে স্ফিয়ার আছে যাদের তোমার রেডিয়াস 3 4 5, এদেরকে গলিয়ে একটা বড় একটা স্ফিয়ার তৈরি করা হলো, 3টে এরকম স্ফিয়ারকে গলিয়ে একটা বড় স্ফিয়ার করা হলো, তার রেডিয়াস কত হবে। তার মানে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি স্ফিয়ারের তোমার ক্ষেত্রফল কি, পাই হচ্ছে 4/3 পাই, 4-এর 3 পাই আর কিউব আসে, তার মানে 4-এর 3 দুদিক থেকে কেটে যাবে, তার মানে R1 R2 R3
বেসিক্যালি এইটাই তোমার ক্যাপিটাল আর যেটা এদিকে আসছে বড়টা সেটার কিউব হয়। তো এখানে 3 4 5 যদি তোমার আসে, তুমি এখানে 6 ডাইরেক্ট উত্তরটা দাগ দিয়ে দিতে পারবে। ডায়ামিটার বললে 12 দাগ দিয়ে দেবে, 1 6 8 এগুলো দিয়ে এসেছে। এগুলো জাস্ট অবজারভেশন আর কি, মনে রেখে দিলে অঙ্কটা সহজ হয়ে যাবে, আর নাহলে 10 20 সেকেন্ড যাবে পরীক্ষায়। আমরা ক্যালকুলেশনে বেশ অনেক কিছু হচ্ছে, খুব ডিটেলেই আলোচনা হয়ে গেল, অনেক সময় চলে গেল, প্রায় 1 ঘন্টার মনে হয় আলোচনা হয়ে গেছে। অনেক কিছু শিখলাম, ডিজিট সাম যা যা সব দেখবে ওগুলো ক্যালকুলেট করে, আর মাল্টিপ্লিকেশান, আর বিশেষ করে তোমার ওই এ বি দিয়ে স্কোয়ার করো ওগুলো দেখতে তোমার বড় লাগে, কিন্তু ওভাবেই সবাই করে। এগুলো খুবই মানে পপুলার মেথড, সবাই এগুলোই করে। আর তোমার হচ্ছে ওইটা তো একদমই মানে সব খুবই পরিচিত, সবাই এতদিনে অনেকেই জানো যে ওই স্কোয়ার রুট আর কিউব রুটের। তো ওইগুলো একটু প্র্যাকটিস করো, যারা জানো না, প্র্যাকটিস একটু করলেই বুঝতে পারবে, ক্যালকুলেশনটা অনেক স্পিডে হয়ে যাবে, দেখে দেখেই হয়ে যাবে। প্রথম দুটো ডিজিট দেখেই বুঝতে পারবে কি কি হতে চলেছে। ঠিক আছে, তাহলে আমরা এইখানেই ভিডিও শেষ করব।